একটু দেখতে পাচ্ছি কিনা। আচ্ছা, যে গুগলে কন্টাক্টস অ্যাড করে নিলে পরে কি হ্যাঁ সুবিধা হ্যাঁ হয়? হ্যাঁ জি স্যার, গুগলে আপনার যে গুগলে যে আপনার ইয়াটা মানে টোটাল একটা অ্যাপস আছে না, হ্যাঁ, ওইটাকে কি বলে একটু দেখছি স্যার, দেখে বলি। ওইটাতে আপনি যদি হচ্ছে পুরো ইয়াটা নিয়ে নেন, মানে ওদের পুরো অ্যাক্টিভিটিসটা আপনি যদি শেয়ার করে নিয়ে নেন, তাহলে আবার সবকিছুই আপনি সুন্দরভাবে শো করতে পারবেন। সমস্যা হচ্ছে আমি তো ল্যাপটপ ওদের ইউজ করতেছি, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, আর যেটা আমি আরেকটু করি তাহলে, ওই যে যদি এমএস ওয়ার্ড দিয়ে খুলি, এর বিকল্প হিসাবে দেখি এমএস ওয়ার্ড দিয়ে হলো তো হয়। মানে ওইটা আপনার করবো। হচ্ছে গুগল অ্যাকাউন্টের সঙ্গে প্রাইভেসি আর হ্যাঁ, পার্সোনালাইজেশনের ওই পুরো একটা কিছু সেটগুলো একটা নিয়ে, আছে, হ্যাঁ। জি জি, হ্যাঁ, মানে পুরা ঠিক আছে, ওদের সেটটা আপনার নিয়ে নিতে হবে, সেটআপটা আর কি। ঠিক আছে। ওইটা নিয়ে নিলে ওরা হচ্ছে তখন আপনি হচ্ছে সব কাজই আপনি গুগল অ্যাকাউন্টে করতে পারবেন। গুগল অ্যাকাউন্টে করতে হবে, রাইট। জি জি। আমার তাই মনে হচ্ছে, মানে এটা শেয়ারের মধ্যে সবার আলাদা আলাদা এই মুহূর্তে তো না, ইন্ডিভিজুয়াল ওইখানে শেয়ার করাটা আপনার মুশকিল। হচ্ছে ওই যে যে কয়টা অ্যাপস আছে গুগলের, সব অ্যাপসই আপনার হচ্ছে মানে সিনক্রোনাইজড করে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সিনক্রোনাইজড করে নিয়ে আপনার ইমেলের সঙ্গে সব ফিক্সড হয়ে যাবে। দেন আপনি ওইখান থেকে সব হচ্ছে অ্যাপসগুলো নিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আচ্ছা। হচ্ছে সমস্যা হবে না স্যার। ওদের অ্যাপসগুলো তাহলে শেয়ারিং করতে পারবেন আর কি। এইটা কি দেখা যাচ্ছে না? আমি যে লিখতেছি এটা জি এমএস স্যার, ওয়ার্ডেরই। জি স্যার, এটা দেখা আচ্ছা, যাচ্ছে। তাইলে তাইলে অবশ্য হয়। এটা হোয়াইট বোর্ডের থেকে অনেক সময় এমএস ওয়ার্ডে লিখতে সুবিধা, মানে ফরম্যাটিং এর অপশন বেশি পাওয়া যায় তো। অপশন পাওয়া যাবে, হ্যাঁ, মেয়েদেরও সবার ইজি হবে আর কি অ্যাড মানে দেখতে। অবশ্য ওই যে গুগল অ্যাকাউন্টে যে আপনি যদি এটাকে সেট করে নেন স্যার, তাহলে আপনি কিন্তু ওখানেও সব অ্যাপসগুলো ইউজ করতে পারবেন। সিনক্রোনাইজড করে আপনি গুগল অ্যাকাউন্টের সঙ্গে থেকে মানে রয়ে গেলেন আর কি, ওই অ্যাপস, আচ্ছা, তাহলে আপনি পারবেন। ওদের যে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, ৩, ৩, ৬, ৩, ৯, ১২টা অ্যাপস ওদের ইউজ করতে পারবেন আর কি। আচ্ছা। আর মিটিং ডিটেইলস এখন আমরা ওটা জয়েন আমরা করছি। স্যার যেটা জিমেইল অ্যাকাউন্ট করেছি, হ্যাঁ, ওইটাই হুম, আপনি গুগল অ্যাকাউন্ট করে ফেলবেন। ঠিক আছে স্যার? বুঝছি। হ্যাঁ, আসলে বসতে পারিনি আমি, এটা নিয়ে একটু বসবো আর জি হচ্ছে স্যার। সময় পাইনি। ওরা কতজন এমনি সংখ্যায়? স্যার ওরা, এই তোমরা বলো তোমরা স্টুডেন্ট সংখ্যা কত? মেয়েরা কথা বলো। ওরা আসলে বাসায় থেকে না কথা বলতে ভুলে গেছে, আমাদের সঙ্গে আর কথা বলে না। সেই তা তোমাদের এই মিনিমাম যে গুগল গুগল মিট বা জুম লাইভে ক্লাস নেওয়া, অন্যভাবে ক্লাস নেওয়া যায়, এটা উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন সব কথোপকথনটা কথা করতে বলতে পারো পারো, স্বাভাবিক কোনো ক্লাসে। কিছু বুঝতে না পারলে হ্যাঁ, স্যারকে জিজ্ঞেস করতে জিজ্ঞাসা পারো। করতে পারো, হ্যাঁ রাইট, হ্যাঁ, এটার উদ্দেশ্য কিন্তু তাই। এই কারণেই তো আমি ওদেরকে গুগল মিটে ক্লাস নিই। তো ওরা হচ্ছে এখন কথা বলা পছন্দ মানে করে। বাস্তব ক্লাসের কিছুটা আবহ পাওয়া যায় এখানে অনেকখানি। হ্যাঁ, সেই জন্যই তো ওদেরকে বলেছিলাম। এরা তোমাদের সংখ্যা কত বলো? আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ তো? আগে তাই বলো, আগে সেটা যে শোনা যাচ্ছে, হ্যাঁ না বলো একটা কিছু। জি। আচ্ছা, ঠিক আছে, আমার কথা শুনতে পাওয়াটা প্রথম কথা। আর তারপরে আমি আসলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 21 জনের মতো জয়েন করছে বোধহয়। এই তুমি বলো তো স্টুডেন্ট তোমাদের কত, ১০০ কত? ইয়া তোমার নামটা ভুলে গেছি, তা বলো তো কত তোমাদের স্টুডেন্ট? ম্যাম 170+। হ্যাঁ, ১৭০ প্লাস। আমি এই যে ইয়াকে কি বলে, জয়শ্রী কোথায় এখানে? ওকে বলেছিলাম যে আমার অ্যাকাউন্টে এটা শো করবে, ওটা শো করছে না কেন? টোটাল অ্যামাউন্টটা শো না করলে আমি তো হচ্ছে বলতে পারি না অনেক সময় অ্যাকুরেটটা, আর এটা আমার লাগে রিপোর্ট করতে। জয়শ্রী কি জয়েন করেছো? দেখছি না তো। আমাদের এখানে ধরেন আপনি আর আমি সহ 32 জন দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তাইলে আপনার হচ্ছে আস্তে আস্তে জয়েন করছে অবশ্য ওরা। অনলাইন ক্লাস করতে করতে ওরা মনে হয় বোর হয়ে গেছে, এই জন্য এইটা তো শোনা আসলে করছে। কিছুটা স্বাভাবিকতা। আমরা লাইভ ক্লাস ক্লাস। করাইতে করাইতে বোর হচ্ছে, ওরা করতে করতে বোর।
হচ্ছে, কিন্তু কিছু করার নাই, তো এটা মেনে নিতে হবে। আচ্ছা, আমরা বরং ক্লাস শুরু করে দিই। স্যার আর 4 মিনিট পরে শুরু করেন স্যার, তাহলে 4 মিনিটে আচ্ছা আরো কিছু জয়েন করলে তারপরে আমরা আচ্ছা আচ্ছা শুরু আচ্ছা। করে দেব। ওদের স্টুডেন্ট অনেক আছে, কিন্তু ক্লাসে এখন অ্যাটেন্ড করে কম। যাক, বিকল্প হিসাবে তো ধরেন ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের এখন অ্যাসাইনমেন্ট দিল, দেখা যাক এই পদ্ধতি কতখানি কার্যকর হয়। স্যার ওই পদ্ধতিতে আমাদের মেয়েদেরও অবস্থা স্যার ভালো না, অনেকেই হচ্ছে 50%। আজকে কথা বললাম আপনার সঙ্গে, কথা বলার পরে ইন্টারে মেয়েদের সঙ্গে কথা বললাম, ওদের সঙ্গে তো আগে আমার যোগাযোগ ছিল না। ওরা বলছে যে ম্যাডাম আমরা তো বেশি থাকি না, 50% থাকি, 50%-এর তো খোঁজ নেই। বলছে যে এখন তো সবাইকে আনতে হবে, তোমাদের যে গ্রুপ আছে তাদেরকে সবাইকে বলতে হবে, মানে আস্তে আস্তে স্যার সবাই এরকম কষ্ট করে করে ইনভলভ করাইতে হবে আর কি। উন্নয়ন করাইতে হবে আর কি। আমাদেরও একই অবস্থা। আমাদের অনার্স মেয়েরা অবশ্য তার থেকে একটু বেটার পজিশনে আছে, কারণ তারপর আমরা ইন কোর্স দিয়েছি, ওরা মোটামুটি ইন না, কোর্স ওইটা তো হবেই। আপনি হয়ে যারা গেছে। জি, অনার্স করতে আসে তারা একটু তো হবেই আপনি। একটু কনসিয়াস থাকে, একটু মানে একটু বুঝে যে আমার মানে ভবিষ্যতে কিছু করতে হবে, ওদের আবার দরকার। হ্যাঁ বুদ্ধি ডেভেলপমেন্ট একটু বেশি থাকে, এই কারণে একটু সুবিধা হয় আর কি। এই তোমরা কেউ সিআর জয়েন করেছো এখানে? তাহমিনা, রিমা, তোমরা কি কথা বলছো না কেন? এখানে আছো না নাই জয়েন করে? ম্যাডাম আছি আমরা। ম্যাম তোমাদের এখনো সিআর আসেনি কোনো। তুমি কি সিআর থেকে বের হয়ে গেছো ফারিয়া? জি ম্যাম, আপনাকে বলেই না একদিন বের হয়ে গেলাম। হ্যাঁ ভুলে গেছি। তো তুমি জি বের ম্যাম। হয়ে গেছো, এটা তো একটু ভালো তথ্য না আর কি। ট্রাস্টির কি সমস্যা হচ্ছে? ও তো না থাকলে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো, সেটা ওকে কিভাবে ব্রিফ করবো? খুঁজে পাচ্ছি না কেন ওকে মেসেঞ্জারে। ম্যাম আমি ওকে বলতেছি। জয়েন করতে বলো, ক্লাসটা আগে করুক। ওকে তো কানেকশনই পাচ্ছি না। স্যার আর 1 মিনিট, 1 মিনিটের পরে আপনি কাজ শুরু করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা কি আবার পড়াশোনা শুরু করেছো? জি ম্যাম একটু একটু। একটু একটু না, একটু ভালো করে করো। হ্যাঁ এখন তোমরা একটু ফুল প্রিপারেশনে চলে আসো। আমাদের সবার বাসার অবস্থা এখন কেমন? সবাই ভালো আছে তো? সুস্থ আছো? জি ম্যাম আলহামদুলিল্লাহ। অন্যরা?
আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমরা কি এখন হচ্ছে ওয়াইফাই তে ক্লাস করো নাকি ডাটা কিনে ক্লাস করো? মানে বেশিরভাগ কি করো? ম্যাম আগে ওয়াইফাই অনেক প্রবলেম করতো, কিন্তু এখন ওই সমস্যাটা বেশি দেখা যায় না। ডাটাও রাখি যদি কারেন্ট চলে যায় এই কারণে। আচ্ছা, ভেরি গুড। ম্যাম ম্যাক্সিমামই ওয়াইফাই দিয়ে কিছু সংখ্যক মোবাইল ডেটা চালায়। আচ্ছা আচ্ছা। আর এখন তো আসলে উপায় নাই, অনেকগুলো ক্লাস করতে হয় তোমাদের। স্যার স্যার একটু শুরু করেন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তোমরা আশা করি সবাই গত ক্লাসে ছিলা। যাই হোক, আমি আবার একটু পিছন দিক থেকে শুরু করবো, সমস্যা নেই। আমরা যেটা দেখেছিলাম যে আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়ছি, বা আসলে ডিজিটাল ডিভাইস, আমাদের লজিক্যাল ডিভাইস গুলো যেগুলো আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটও কিছু করে আসছো, ওটাই আমরা আবার পড়বো। তো সেখানে আমাদের শুরুটা করছি কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। আমরা সাধারণ অ্যালজেব্রা আমরা তো 9 পর্যন্ত করে আসছি, তাই না? যারা যদি বিজ্ঞান বিভাগের নাও হও, 9 পর্যন্ত সবাইকে কিন্তু গণিত করা লাগছে। তো সেখানে সাধারণ অ্যালজেব্রার সাথে আমি বলছি বুলিয়ান অ্যালজেব্রার পার্থক্য কি। বুলিয়ান অ্যালজেব্রায় আসলে এটা যৌক্তিক একটা সিদ্ধান্ত থেকে রেজাল্ট হয়। তো সেই ফলাফলটা, বা ইনপুট বলতে পারি, ফলাফল বলতে পারি, বা তোমরা জানো যে আমরা অ্যালজেব্রায় সমীকরণ লিখি, বুলিয়ান অ্যালজেব্রাও এরকম সমীকরণ বা এক্সপ্রেশন বা রাশিমালা লিখি। সেখানে ধ্রুবক থাকতে পারে, চলক থাকতে পারে। সোজা কথায় সাধারণ অ্যালজেব্রা থেকে বুলিয়ান অ্যালজেব্রায় মূল পার্থক্যটা হচ্ছে এখানে সবকিছুর মানই 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এই 0 1 1কে আমরা যদি যুক্তিগতভাবে চিন্তা করি, তাহলে একটা যুক্তিগত সিদ্ধান্তের উত্তর কি হতে পারে, হ্যাঁ অথবা না। এই 0 1 দিয়ে হ্যাঁ নাকেও আমরা করি, অথবা সত্য মিথ্যাকেও আমরা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? তাহলে এখানে 1টা হচ্ছে হ্যাঁ বা সত্যর কি করে প্রতিনিধিত্ব করে, আর 0টা হচ্ছে মিথ্যা বা না, এই এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। তা আমরা এই জিনিসগুলো আগে দেখছি, তার মানে হচ্ছে যে আমাদের এই কারণে বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু কিছু বিশেষ ব্যাপার পেয়ে যায়। বুলিয়ান অ্যালজেব্রায় আমরা কিছু স্বতঃসিদ্ধ বা মৌলিক উপপাদ্য পাই, যেগুলো কিন্তু সাধারণ অ্যালজেব্রার সাথে মিলে না। যেমন আমি গত ক্লাসে দেখাইছিলাম কয়েকটা। যেমন একটাই হচ্ছে ধরো এক্স বা এ একটা চলে, এখন এক্স এক্স প্লাস এক্স প্লাস এক্স করলে আমরা সাধারণ বীজগণিতে পাই 3x। 3টা এক্স যোগ করলে 3x পাই। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় 3টা এক্স যোগ করলে কিন্তু একটা এক্সই পাওয়া যায়। এর কারণ হচ্ছে এখানে যে এক্স যে আমরা চলকটা ব্যবহার করছি, অজানা রাশিটা আছে, তার মান কিন্তু যে কোনো কিছু হতে পারবে না। বুলিয়ান অ্যালজেব্রা নিয়ম অনুযায়ী তার মানও কিন্তু 0 আর 1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আবার এখানে প্লাসটা হচ্ছে তোমার, এটা প্লাস মানে সাধারণ অ্যালজেব্রা প্লাস না, এইটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা প্লাস। এটাকে আমরা নাম দিছি কি, অর অপারেশন বা যৌক্তিক যোগ। তাই না? আমরা একটু যাই, এই জিনিসগুলো আমি গতবার দেখাইছিলাম, তারপর আমরা আবার একটু দেখি যে তোমার আচ্ছা দেখো, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা কি বলছিলাম, যে এই জিনিসগুলো বলছিলাম যে যেখানে ধ্রুবক চলক যাই থাকুক সব 0 আর 1 এর মধ্যে ঘোরাঘুরি করবে। এটা আমরা দেখছি গতবার। দেখার পরে এখন যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে আমরা বুলিয়ান অ্যালজেব্রার 3 ধরনের মৌলিক ক্রিয়ার কথা বলেছিলাম। আসলে অ্যালজেব্রায় রাশিগুলো নিয়ে তো আমরা যোগ গুণ ভাগ এগুলো করি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় আসলে 3 ধরনের অপারেশন হয়। একটা যোগ আছে এক ধরনের, যেটাকে আমরা সাধারণ যোগ না বলে যৌক্তিক যোগ বলি। এর আরেকটা নাম হচ্ছে অর অপারেশন। আর আরেকটা হচ্ছে গুণ আছে, যৌক্তিক গুণ, সেটা আরেকটা নাম হচ্ছে অ্যান্ড অপারেশন। এই যে অ্যান্ড অপারেশন থেকেই কিন্তু আমরা পরে অ্যান্ড গেট পাবো। অর অপারেশনে কাজ করে এরকম একটা সার্কিটের, এটা যখন আমরা তোমার ইলেকট্রনিক সার্কিটে এটাকে কাজে প্রকাশ করব, তখন এটাকে বলা হবে, যে সার্কিটটা এই কাজটা করবে অর অপারেশনের, তখন তাকে অর গেট বলবে। ঠিক আছে? যে সার্কিটটা তোমার অ্যান্ড অপারেশনে কাজ করবে তাকে অ্যান্ড গেট বলবে। তাহলে আমাদের এখন এটা বুঝলে সুবিধা হবে যে ওই গেট গুলা কি কাজ করে। তাহলে অর অপারেশন কি, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যোগ। আর অ্যান্ড অপারেশন কি, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার গুণ, যাকে যৌক্তিক গুণ বলতে পারি, সাধারণ গুণের মতো না।
আর একটা অপারেশন আছে নট অপারেশন বা যৌক্তিক উল্টানো। এটা আমরা গতকালও দেখছি, আমি একটু দ্রুত আজকে এগুলো বলে যাব। আমরা আমরা একাধিক তোমার চলক বা ধ্রুবক যোগ করি, তাই না? আচ্ছা, এটা যদি বুলিয়ান অ্যালজেব্রা যোগ হয়, এই যোগের নিয়ম হচ্ছে যে তোমার যে যদি চলক বা ধ্রুবক গুলার মধ্যে একটার মান যদি 1 থাকে তাইলে যোগফলটার মান 1 হবে। ঠিক আছে? আমরা যতগুলোকেই যোগ করি না কেন, হ্যাঁ, কিন্তু যদি কোনো একটার মান 1 থাকে তাহলে সবগুলোটা যোগফলের মানও কি হিসেবে 1 হবে। এইটা হচ্ছে তোমার এখানে দুইটা দিয়ে দেখানো হয়েছে, এটা কিন্তু 3টা 4টাও হইতে পারে। আমরা দুইটা যোগ করছি, দুইটা যোগ করলে এই 4টা কম্বিনেশনই আসতে পারে। যেহেতু বুলিয়ান চলক বলো ধ্রুবক বলে এর মানটা 0 আর মানের মধ্যে সীমাবদ্ধ হয়, তাহলে এরকম হতে পারে 0 এর সাথে 0 যোগ হতে পারে, 0 এর সাথে 1 যোগ হতে পারে, 1 এর সাথে 0 যোগ হতে পারে, অথবা 1 এর সাথে 1 যোগ হতে পারে। এই 4টা কম্বিনেশন ছাড়া কিন্তু আর কম্বিনেশন হবে না যদি দুইটা যোগ করি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, 0 যোগ যোগ করলে 0 আসবে, 0 যোগ 1 করলে 1 আসবে, 1 যোগ 0 করলে 1 আসবে। এগুলো কিন্তু সাধারণ যোগের মতো, বীজগণিতের যোগের মতোই মনে হচ্ছে আমাদের, শুধু শেষেরটা 1 + 1 করলে 1 পাওয়া যাবে। হ্যাঁ, এইটা আসলে মনে রাখার সবচেয়ে মানে এত কিছু ইনা করে শুধু মনে রাখবা, দেখবা যে প্রথমটা বাদ দিলে 1 নম্বরটা বাদ দিলে 2, 3 এবং 4 এদের মধ্যে কমপক্ষে একটা 1 আছে, যাদেরকে যোগ করতেছি তাদের মধ্যে কমপক্ষে একটা 1 আছে, তার ফলে যোগফলটা আমরা 1 পাচ্ছি। শুধু 1 নম্বরটা একটা ব্যতিক্রম আছে, সেখানে যে দুটাকে যোগ করছি দুটা মানই 0। তার মানে হচ্ছে যে আমরা সোজা কথায় আমরা বুলিয়ান যোগের ক্ষেত্রে বা যৌক্তিক যোগের ক্ষেত্রে বা আর এক নাম হচ্ছে অর অপারেশন, অর অপারেশনের ক্ষেত্রে আমরা কি পাই, আমরা যাদেরকে যোগ করতেছি তাদের মধ্যে যদি একটার মানে 1 থাকে তাহলেই যোগফলটা 1 হবে। এটাকে এখানে দুইটা যোগ করে দেখাচ্ছে, আমার 3টা 4টাও হইতে পারে। আমি ধরো 4-5টা যোগ করলাম, a + b + c + d ইত্যাদি +1 লিখলাম বা ইত্যাদি যাই লিখি। এখানে অনেক দেখা গেল যে 5টা চলক বা 5টা ধ্রুবক হতে পারে। দেখা গেল 5টা রাশির মধ্যে তোমার কি হলো, 4টার মানই 0, একটার মানে 1, তাহলেও যোগফল 1 হবে। আবার 5টাই যদি 1 হয় তাহলেও যোগ করলে 1 আসবে। ঠিক আছে? তাহলে নিয়মটা কি, নিয়মটা সোজা সোজা হচ্ছে যে কমপক্ষে একটা 1 থাকতে হবে, যাদেরকে যোগ করতেছি তাদের মধ্যে কমপক্ষে একটা 1 থাকতে হবে, তাহলেই যোগফলটা কি হবে, 1 হবে। আদারওয়াইজ যদি সবগুলোই 0 হয় তাহলে একমাত্র সেই ক্ষেত্রেই যোগফলটা 0 হবে। বাকি সব ক্ষেত্রে আমরা যোগফল কি পাচ্ছি, 1 পাচ্ছি। যদি সবগুলা 1 হয়, যদি 5টা যোগ করি তার মানে 3টা 1 2টা 0 যাই হোক না কেন, কমপক্ষে একটা 1 থাকলেই যোগফলটা 1 হবে। তোমরা কি কথাটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তার মানে সোজা, এটা সিম্পল, মনে রাখাটা সহজ, যে আমরা যাদেরকে যোগ করতেছি সেটা চলক ধ্রুবক যাই হোক না কেন, তার মধ্যে যদি কমপক্ষে একটা 1 থাকে তাহলে যোগফলটা 1 হবে। আর বেশি 1 থাকলে তো সমস্যা নেই। একমাত্র কোন ক্ষেত্রে যোগফলটা 0 হতে পারে, যাদেরকে যোগ করতেছি যদি সবকটাই 0 হয় তাহলে একমাত্র শুধু 0 হবে। এইটা হচ্ছে যোগের নিয়ম বা অর অপারেশনের নিয়ম। বুলিয়ান যে গুণ, হ্যাঁ, যেটা যৌক্তিক গুণ বলি, সেটার নিয়মটা আবার এর বিপরীত। যাদেরকে গুণ করতেছি, হ্যাঁ, তাদের যদি সবগুলার মান 1 হয় একমাত্র সেই ক্ষেত্রেই গুণফলটা 1 হবে, বাকি সব ক্ষেত্রে গুণফলের মান 0 হবে। যদি দুইটা দিয়ে লিখি তাহলে এরকম হবে 0 গুণ 0 0, 0 গুণ 1 0, 1 গুণ 0 0, শুধু 1 গুণ 1 করলে 1 হবে। শুধু তাই না, এখানে তো আমরা শুধু দুইটা গুণ করছি, আমরা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা যত খুশি গুণ করতে পারি, কিন্তু গুণের ক্ষেত্রে তখনই গুণফলটা 1 হবে যখন যাদেরকে গুণ করতেছি যদি সবার মান 1 হয়, একমাত্র সেই ক্ষেত্রেই তোমার গুণফলটা 1 হবে, বাকি সব ক্ষেত্রে গুণফল 0 হবে। এখন ধরো 5টা গুণ করতেছি, তার মধ্যে 4টা 1 আছে আর একটা 0 আছে, তাইলেও গুণফল এখানে 0। ঠিক আছে? একমাত্র কখন গুণফল 1 হবে, যদি সবগুলার মান 1 হয়, সেই ক্ষেত্রে গুণফলের মানটা 1 হবে। এটা হচ্ছে এন্ড অপারেশন বা একটু অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা, একসেপ্ট করতে হবে। আচ্ছা, আমি খেয়াল করি নাই, করছি আমি তাহলে। স্যার আরেকটা কথা, বলো। স্যার আমরা এই ক্লাসে যারা স্যার হ্যাঁ, ছিলাম এখন একটু মানে অনেক মেয়ে বলছিল ইন্টার সবারই একটু সায়েন্স ছিল। অ্যাকসেপ্ট করতে, মাঝে মাঝে স্যার একটু যদি খেয়াল করে অ্যাকসেপ্ট করেন। আচ্ছা 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 আচ্ছা, দেখি এইখানে কি ম্যাডাম গুগল মিটে কি অটো অপশন আছে? জুমে কিন্তু আছে যে অটো পারমিশন দিয়ে দেওয়া যায়।
জি স্যার, আছে, গুগল মিটেও আছে। আচ্ছা, তাহলে আমি অটো পারমিশন দিয়ে দিব তাহলে এই খেয়াল করা রাখবে না যারা জয়েন, লিঙ্ক তো থাকবে স্টুডেন্টদের কাছেই শুধু। জি স্যার। আচ্ছা দেখো, যেটা আমি বলতেছিলাম যে লজিক গুণের, তাহলে কি হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখবা, খুব সিম্পল মনে রাখতে হবে আইসিটি যে বাধ্যতামূলক ছিল না তো আমাদের? হ্যাঁ আইসিটি তো ওদের হ্যাঁ স্যার, ইন্টারমিডিয়েট অটো সবারই অপশন আমাকে বাধ্যতামূলক। তো অ্যাড করতে হবে স্যার। আমার তো পারমিশন নাই স্যার, অ্যাড করে আচ্ছা, দিতে তার হবে মানে আমরা আমাকে। গুণের ক্ষেত্রে এই সিম্পল জিনিসটা মনে রাখলেই হবে, আচ্ছা, যাদেরকে কিন্তু গুণ ওই করছি তাদের ইনস্ট্যান্টে হয় সবার না মান তো, যদি এরকম এক হয়? হয়, একমাত্র সেই ক্ষেত্রে গুণফলটা 1 হবে, আর অন্যান্য সব ক্ষেত্রে তোমার গুণফলটা 0 হবে। জি ম্যাম। আচ্ছা, আর যোগের ক্ষেত্রে আরেকটু, যোগের ক্ষেত্রে হচ্ছে যে একটা যাদেরকে যোগ করতে একটা 1 থাকলেই যোগফলটা 1 হবে, বেশি 1 থাকলে সমস্যা নেই, একমাত্র তখনই যোগফলটা 0 হবে যদি সবগুলোর মান 0 হয়, এটা মনে রাখলেই হবে। আর আরেকটা অপারেশন আছে, বেসিক অপারেশন, নট অপারেশন। এইটা হচ্ছে একটা একটা চলক যার মান দেওয়া আছে, ধরো যদি চলকটার মান 0 হয় তাহলে তার নট অপারেশন করলে তার মানটা 1 হয়ে যাবে, আর যদি 1 থাকে তাহলে 0 হয়ে যাবে। নট অপারেশন মানে উল্টি দেওয়া, তা উল্টায় দেওয়া মানে এখানে তো মান হচ্ছে 0 1 এর মধ্যে সীমাবদ্ধ, 0 কে উল্টায় দিলে সত্য, কে উল্টায় দিলে মিথ্যা, মিথ্যা কে উল্টায় দিলে সত্য, এরকম আর কি। তাহলে 0 কে উল্টায় দিলে 1, 1 কে উল্টায় দিলে 0, এইটা হলেই। তবে এইখানে তোমাদের একটু জানতে হবে যে এটাকে বুলিয়ান পূরকও বলা হয়, ঠিক আছে? মানে আমি যে বিপরীত রাশিটা নিচ্ছি, নট করার পর যে রাশিটা পাচ্ছি সেটা হচ্ছে বুলিয়ান পূরক। তাইলে 0-র পূরক হচ্ছে 1, 1-এর পূরক হচ্ছে 0। হ্যাঁ, এইটাকে আমরা দেখো তোমাদের এখানে বলা আছে যে আমরা ধরো একটা চলক, বুলিয়ান গণিতের ভাষায় আমরা বলতে পারি এ একটা চলক যদি হয়, তার পূরক হবে এর উপরে একটা বার দিলে হবে, দেখো এর উপরে একটা দাগ দেওয়া হয়েছে, ওভার বার একটা উপরে একটা বার দিলে হবে, অথবা এরকম একটা প্রাইম বা ড্যাশ চিহ্ন দিতে হবে পাশে, তবে আমরা বারটা দিয়েই লিখি। তাহলে এ যদি একটা চলক হয়, এ বার হচ্ছে তাকে নট অপারেশন করা হয়েছে করে যে মানটা, তাহলে এর মান যদি 0 হয় এ বারের মান হবে 1। আমি পরে লিখে দিচ্ছি অবশ্যই, দেখো যদি এর মান 0 হয়, আসলে এ যদি একটা চলক হয়, যেহেতু এটা বুলিয়ানি, এই চলকের মানও কিন্তু ওই 0 1 এর মধ্যে সীমাবদ্ধ হতে পারে, তাহলে এর মান কিন্তু আমরা ওই দুইটা মানই ধরতে পারি, হয় এর মান 0 নাহলে এর মান 1। যদি এর মান 0 ধরি তাহলে এ বারের মান হবে 1, আর এর মান যদি 1 হয় তাহলে এবারের মান হবে 0। এই এবার দিয়ে নট অপারেশনটা করা হয়েছে, ঠিক আছে? উপরে যে বারটা, এইটাই নট অপারেশনকে বোঝাচ্ছে, ঠিক আছে? এটাকে এর পূরকও বলতে পারি, পূরক কথাটা তোমরা সেটও ব্যবহার করছো। আচ্ছা, এই জিনিসটা সবাই পরিষ্কার, তাই না? তাহলে এইটার উপরে চিন্তা করে আমরা দেখো এই মৌলিক উপপাদ্যগুলো লিখছিলাম, এটা আমি গত ক্লাসে এই পর্যন্ত দেখাইছিলাম। যেমন এখানে কিছু জিনিস আছে যেগুলোর উপর আমরা আসলে আমরা কিছু অঙ্ক টঙ্ক করি, আমাদের সমীকরণ যখন আমরা সার্কিটে বাস্তবায়ন করি তখনও কাজে লাগে। যেমন a+1 = 1, হ্যাঁ, তার সাথে হচ্ছে a গুণ 1 হচ্ছে a+0 হচ্ছে a গুণ 0 0। এইটা কিন্তু সাধারণ বীজগণিতের মতোই মনে রাখতে সুবিধা, a+1 করলে 1, আচ্ছা a+1 করলে 1, এগুলো আসলে আমরা স্বতঃসিদ্ধ বলতে পারো, আমরা ধরে নিই যে এগুলো সত্য, কিন্তু এটা যে প্রমাণ করা যায় না তা কিন্তু না। ওদেরকে আবার পাঠাইতে বলো তো, আসছে আমার কাছে না, দেখছি না। আমার এখানে কিন্তু আর রিকোয়েস্ট দেখাচ্ছে না। আচ্ছা দেখো, আমরা যদি তোমার a+1টাই ধরি, দেখো এমনি কেমনেই করা যায়, এটা কোনো সময় প্রমাণ করা যায় না যে একদম তা না, এগুলোকে যদিও আমরা সত্য বলে ধরে নিই তারপরও একজন পাচ্ছি আমরা। আচ্ছা, দুইজন আরো অ্যাড করছে, দেখো দেখো ধরো আমরা a+1 = 0 কথা আমরা বলতেছি, যেটা a প্লাস a+1 = আসলে কত হবে কি মনে হয় তোমাদের?
একটু আগে তোমাদের দেখাইছি, তোমরা বলো স্যার আমি তো মুখস্থ করি নাই, কিন্তু তোমরা কি আন্দাজ করতে পারো এইটা একটা বুলিয়ান এক্সপ্রেশন a প্লাস ওয়ান, তো ওয়ান এটা কি ওয়ান হবে? কেন হবে? এটা লজিকটা কিন্তু খুব সিম্পল। এখানে এ একটা চলক, এর মান কি আমি জানি না, কিন্তু এর মান যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা, এর মান কিন্তু হয় জিরো হবে নাইলে ওয়ান হবে। একবার যদি এর মান জিরো বসাই, ঠিক আছে, এটা কি হইতে পারে আমরা আন্দাজ করতে পারি। যদি এর মান জিরো হয় তাহলে কি হবে? এর মান জিরো হলে এটা হবে জিরো প্লাস ওয়ান, তাই না? ওয়ান তো থেকেই গেল একটা, ওই ওয়ান তো ধ্রুবক হিসাবে আছে, তাহলেও একটা এক থাকলেই তো যোগফল ওয়ান হবে। আবার এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা এটা লিখবো ওয়ান প্লাস ওয়ান, এর মান ওয়ান আর ওয়ান তো আসি, তাহলেও কিন্তু ওয়ান পাই। তাহলে এর মান জিরো ওয়ান যাই হোক, যেহেতু প্লাস ওয়ান একটা আছে, যোগের মধ্যে অলরেডি একটা এক যোগ করা আছে, এই যোগফলটা কিন্তু ওয়ান হবে। ঠিক আছে, সেই হিসাবে বলতো এ প্লাস জিরো করলে কি হয়, এইটা কিন্তু বলাটা অত সহজ হবে না। এ প্লাস জিরো করলে কি জিরো আসবে? এ প্লাস ওয়ান করলে ওয়ান পাইছি, এ প্লাস জিরো করলে কি জিরো আসবে এটা বলা যায়? এটা কিন্তু সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না বলো দেখি? জিরো বা ওয়ান দুটোই হতে পারে। কারণ এর মান তো জিরো মানে এখানে একটা জিরো আছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু এর মান তো চলক, এর মান জিরো হইতে পারে ওয়ান হইতে পারে। এর মান যদি ওয়ান হয় তাহলে এই যোগে কিন্তু একটা ওয়ান আসতেছে, তাহলে যোগফলটা ওয়ান হবে, কিন্তু এর মান জিরো হইলে কিন্তু আবার জিরো হবে। ঠিক আছে, তাইলে এইখানে দুইটা মান আসে দেখো, যদি এর মান জিরো ধরি তাহলে জিরো প্লাস জিরো হবে, জিরো তো আসি আর এর মান জিরো ধরলাম, এই ক্ষেত্রে যোগফলটা জিরো হবে। ঠিক আছে, কি লিখলাম? এটা তো আবার জিরো লিখলাম না। আর যদি এর মান ওয়ান হয় তাহলে এটা সমীকরণটা হবে ওয়ান প্লাস জিরো, তাহলে সেই ক্ষেত্রে যোগফলটা কিন্তু ওয়ান হবে। আচ্ছা, কিন্তু আমরা তাহলে এইখানে কি বসাবো? জিরো বসাবো না ওয়ান বসাবো? দেখো একটা জিনিস খেয়াল করো, যখন এর মান জিরো তখন জিরো প্লাস জিরো লিখছি, তখন কিন্তু এর মান যা যোগফলের মানও কিন্তু তা, এর মান যখন জিরো যোগফলও জিরো আসছে, এর মান যখন ওয়ান যোগফলও ওয়ান আসছে, তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি এ প্লাস জিরো হচ্ছে এ। কথাটা কি বুঝতে পারছো? দেখো যখন আমরা প্রথমে একবার এর মান জিরো ধরছি, তাতে আমাদের সমীকরণটা আসছে জিরো প্লাস জিরো, তখন রেজাল্টে জিরো আসছে, কিন্তু এর মান জিরো রেজাল্টও জিরো, তাহলে এইটাও এইটাও, তাহলে আমরা বলতে পারি পরেরটা তো তাই হয়েছে, এর মান যখন ওয়ান হয়েছে তখন যোগফলটা ওয়ান আসছে, তাহলে এর মানও ওয়ান যোগফলও ওয়ান, তাহলে আমরা বলতে পারি এই দুইটা সম্ভাবনা থেকে যে এ প্লাস জিরো করলে এ আসবে। এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো সমীকরণগুলো, কিন্তু একটু যুক্তি খাটায় মনে রাখলে সহজে মনে থাকবে, কারণ আমাদের অঙ্ক করতে গিয়ে এগুলো কাজে লাগে। তা এইভাবে এই করলে তোমরা একটু মনে রাখতে সক্ষম হবে। যেমন ধরো তোমাদের যদি আরো একটা দেখাই, এ গুণ সেরকম ভাবে এটা পাবা, যেমন এই যে এ প্লাস এ বার, হ্যাঁ, এ প্লাস এ বারটা কি আসতে পারে বলো দেখি? আমি বারটা লিখতে পারবো না, এখানে পূরক দিয়েই লিখবো। এইটা সমান সমান কি হবে? এ প্লাস এ বার আর এ পূরকটা একই, এইটা সমান সমান কি হয়, কি হইতে পারে তোমাদের কি মনে হয়? জিরো হবে, ওয়ান হবে, না এ হবে, না এ বার হবে, কোনটা আন্দাজ করতে পারো? আচ্ছা, ওয়ান হবে কেন? তুমি তুমি নিশ্চয়ই একটা যুক্তির চিন্তা থেকে বলছো, সেটা কি, কারণটা কি? ওয়ান বসাই, তাহলে এবারের মান জিরো বসাচ্ছে, তাহলে ওয়ান আর গুণ করলে ওয়ান হবে। আচ্ছা, ও যেটা বলছে তোমরা কি বুঝতে পারতেছো? এখানে এ একটা চলক, এখন এর মান হয় জিরো হইতে পারে না ওয়ান হইতে পারে, তা আমরা একবার জিরো বসাই, তাহলে এর মান যদি জিরো বসাই, দেখো এর মান যদি জিরো বসাই, এবার কিন্তু হচ্ছে এর উল্টাটা, তাহলে এর মান যখন জিরো হবে তখন এ বারের মান কি হবে? ওয়ান হবে, তাই না? এ যদি জিরো হয় তাহলে নট অপারেশন অনুযায়ী এ বার বা এ পূরক হবে ওয়ান, তাহলে একটা ওয়ান তো পেয়ে যাচ্ছি যোগে, তাহলে যোগফলটা ওয়ান হয়ে যায়। আর এর মান যদি ওয়ান হয় তখন আবার এ পূরক হবে জিরো, কিন্তু যাই হোক ওয়ান তো থেকে যাচ্ছে যোগে, তাহলে ওয়ান আসবে। তার মানে এ প্লাস এ বার যখন করছি, যেভাবেই করি না কেন, এর মান জিরোই ধরি ওয়ানই ধরি, যোগে সবসময় কিন্তু একটা ওয়ান পাচ্ছি, তা যোগে একটা ওয়ান থাকলে কিন্তু যোগফল ওয়ান হবে। সেই হিসাবে আমরা কনফার্ম করে বলতে পারি এ প্লাস এ বার হচ্ছে ওয়ান। এটা কি বুঝতে পারছো সবাই? মানে এ প্লাস এ বার, এর তোমরা বলবে স্যার এর মান তো জিরো হইতে পারে, ওয়ান হইতে পারে, কিন্তু দেখা যায় যে আমরা এ যদি জিরো হয় এবার আবার ওয়ান পাই, আবার এ ওয়ান হলে এবার জিরো পাই, যেভাবেই হোক যোগে কিন্তু একটা ওয়ান সবসময় পাচ্ছি, এর মান যাই ধরি না কেন যোগে কিন্তু আমরা সবসময় একটা এক পাচ্ছি, বাম দিকে সবসময় একটা এক পাচ্ছি।
তাহলে যোগে একটা এক থাকলে কিন্তু যোগফল এক হয়ে যাবে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর যেমন ধরো এ প্লাস এ, তিনটায় বা চারটায় যোগ করলাম বা দুইটায় যোগ করলাম, আচ্ছা দুইটায় করি তাহলে তোমাদের বুঝতে মানে সহজ হবে। এইটা সমান সমান কি লিখতে পারি? স্যার এটা সমান সমান এ। এ হবে, হ্যাঁ। এইটা মনে রাখার সুবিধা এটা যে আমরা যতগুলো এই যোগ করি না কেন এটাই হবে, এবং যতগুলো এই গুণ করি না কেন গুণফলটা এই হবে। এইটাও তুমি ওই 0 0 বসায় ই করতে পারো। যেমন এখানে এর মান 0 বসাইলে 0 প্লাস 0, এ প্লাস এ তো 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0ই, এই আসে। এর মানও 0, যোগফলের মানও 0 আসে। আবার এর মান যখন 1 হয় 1 প্লাস 1, 1 প্লাস 1 করলে ওই 1ই আসে, এই আসে। ঠিক আছে, তাহলে এ প্লাস এ করলে এই আসবে। তো এইগুলো তোমরা একটু এইভাবে মনে রাখবা, কারণ আমাদের কিছু অঙ্ক আমরা করবো, সেখানে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। তো তাইলে আমরা যেটা পাইলাম, তাহলে আমরা আবার একটু এসে ফেরত যাই, আমাদের ওই মূল প্রেজেন্টেশনে একটু ফেরত যাই। তাহলে আমাদের এই সমীকরণগুলো আশা করি তোমরা এখন মনে রাখতে পারবা। এই যে a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, a গুণ 1 ইজ ইকুয়াল টু a প্লাস 0 ইজ ইকুয়াল টু a গুণ 0 হচ্ছে 0। এটা খুব সহজেই বোঝা যায়। যেমন এই যে 2 নম্বরটা লিখছি আমি, যে 2 এর 2 দেখো, a গুণ 0 ইজ ইকুয়াল টু 0, এটা সহজেই বোঝা যায়। গুণে যেহেতু একটা 0 আছে, এর মান 0 1 যাই হোক না কেন এই গুণফলটা 0 হবে। ঠিক আছে, a গুণ a বার, এটা 0 হবে কেন বলো দেখি? a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1 ধরছি, কারণ যোগে যেভাবেই হোক একটা 1 থাকে বামে, তাহলে আমরা যোগফলটা 1 পাচ্ছি। কিন্তু গুণে যে 0 লিখছি, কেন লিখছি? এটা সত্য যে বাম দিকে যেমন একটা 1ও থাকে, তেমনি একটা যেভাবে হোক একটা 0ও থাকবে। গুণের ক্ষেত্রে আবার এই 0টা বিবেচনা করতে হবে, একটা 0 থাকলেই তো গুণফল 0 হয়ে যাবে, তাই না? তাহলে এর a গুণ a বার, ঠিক আছে, এর মান যদি 0 হয়, দেখো আমি মুখে বললেই বুঝতে পারবা, এর মান যদি 0 হয় এবারের মান 1, অথবা a যদি 1 হয় এবারের মান 0, তাহলে এখানে একবার হয় 0 ইন্টু 1 আসবে, নাহলে 1 ইন্টু 0 আসবে। যেভাবেই হোক গুণফলে কিন্তু মানে গুণ করতে গিয়ে একটা 0 কিন্তু আমরা গুণ দিচ্ছি বাম দিকে, তাহলে একটা 0 থাকলেই তো গুণফল 0 হয়ে যাবে। গুণ মানে এখানে যোগ, মানে এন্ড অপারেশন, আমরা জানি এটা কিন্তু সাধারণ গুণ না, এন্ড অপারেশন। এইগুলো তোমরা মনে রাখবা। এরপরে আরো কিছু উপপাদ্য আছে, যেমন ধরো বিনিময় উপপাদ্য, a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ লেখা যায়। জয়েন্ট রিকোয়েস্ট পাঠিয়েছে। a এর সাথে b, আচ্ছা আমি দেখছি, a এর সাথে b যোগ করা, জয়েন্ট রিকোয়েস্ট। আচ্ছা, রিকোয়েস্টে সমস্যা হচ্ছে, রিকোয়েস্টে কোনো ই দেয় না, সাউন্ড দিচ্ছে না। সাউন্ড দিলে তো আমি বুঝতে পারি যে একজন রিকোয়েস্ট পাঠাচ্ছে। আচ্ছা দেখো, তাইলে দেখো এখানে আমরা তাহলে কি পেলাম, তোমরা পর্দায় দেখতে পাচ্ছ না এই প্রেজেন্টেশনটা? বিনিময় উপপাদ্য কি লেখা? বিনিময় লেখা দেখতে পাচ্ছ না? বিনিময় উপপাদ্য, এইটা মানে কি পজিশন বিনিময় করা। যেমন a প্লাস, যেমন ধরো তোমরা তো জয়েন করতেই আসলে, তো টাইমটা একটা তো মেনটেন করা হয়েছে। আসলে অনেক স্টুডেন্ট অনেক আগেও জয়েন করেছিল, কিন্তু আপনি নেই তাই না, তাও তো আমরা ক্লাস শুরু করছি প্রায় অনেক পরে, 10 মিনিট পরে শুরু করছি কিন্তু টাইমের থেকে, তাই না? আচ্ছা দেখো, তোমার এই যে আমার মনে হয় মোটামুটি সবাই যারা জয়েন করতে চাইছে সবাই মনে জয়েন হয়ে গেছে। আচ্ছা, তোমরা পর্দায় তো লেখা দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। আচ্ছা, লেখা বিনিময় উপপাদ্য, এটা হচ্ছে স্থান বিনিময় করা, a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। এটা মনে রাখা সহজ, যে a এর সাথে বি যোগ করা যে কথা, বি এর সাথে a যোগ করা একই কথা, সেরকম a গুণ বি ইজ ইকুয়াল টু বি গুণ এ। হ্যাঁ, এটা তোমরা এটাও তোমার প্রমাণ করা যেতে পারে, কিন্তু এটা কোনো ব্যাপার না, এটা মনে রাখা সহজ। আর একটা আছে অনুষঙ্গ বা অ্যাসোসিয়েটেড থিওরামস। হ্যাঁ, যেমন a প্লাস, দেখো ব্র্যাকেট দিয়ে লেখা, a প্লাস ব্র্যাকেট হচ্ছে বি প্লাস সি, ব্র্যাকেটের কাজটা আগে করতে হয় আমরা জানি। তাহলে বি প্লাস সি যোগ করে যদি এর সাথে যোগ করি তাহলে যে কথা হবে, আর না করে যদি a প্লাস বি আগে যোগ করি তারপরে সেই যোগফলের সাথে সি যোগ করি
তাহলেও একই কথা। ঠিক আছে, এটা এটা আসলে সাধারণ বীজগণিতের ক্ষেত্রেও সত্য, এটা আমাদের বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রেও সত্য। এ গুণ বি গুণ সি, এখানে বি গুণ সির মধ্যে ব্র্যাকেট দেওয়া আছে, এর অর্থ হচ্ছে বি গুণ সি করে যে গুণফলটা পাবো তার সাথে এ গুণ করতে হবে, এইটা করলে যে কথা। আর যদি আমরা ডান দিকে দেখি, এ আর বি আগে গুণ করে, এটাকে ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে, এ বি কে আগে গুণ করে সেই গুণফলের সাথে সি কে যদি গুণ করি তাহলেও একই কথা হবে। ঠিক আছে, তার মানে আগে পরে করে যোগ গুণ করা যাবে। বিভাজন উপপাদ্য দেখো, এ এ ব্র্যাকেট দিয়ে লেখা, ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি, ব্র্যাকেট উঠে ফেললে নর্মাল গুণ হয়ে যাবে, এ বি প্লাস এসি। এটা সাধারণ বীজগণিতের ক্ষেত্রে যেমন সত্য, বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রেও এটা সত্য। কিন্তু 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কিন্তু সাধারণ বীজগণিতে এরকম পাবো না, এটা বুলিয়ান আলজেব্রাতে আমরা পাচ্ছি স্পেশালি। এ প্লাস বি গুণ ইন্টু হচ্ছে এ প্লাস সি, ব্র্যাকেট উঠিয়ে ফেললে আমরা সাধারণ বীজগণিতে পাইতাম এ স্কোয়ার প্লাস এসি প্লাস বিএ প্লাস বিসি, 4টা পদ আসতো। কিন্তু বুলিয়ান আলজেব্রা এখানে কি আসলো দেখো, প্রথমটা এ প্লাস বি, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, তার সাথে গুণ হচ্ছে এ প্লাস সি, মাঝখানে যদিও ডট ডাউনে কিন্তু এটা গুণ বোঝাচ্ছে। সেখানে দেখো এ এ, এই যে 2টা পদের গুণ বলতে পারি আমরা, তাই না? ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি একটা পদ বা একটা রাশি, আর এ প্লাস সি আর একটা পদ, এই 2টা পদের গুণফল বলতে পারি এটা। তাহলে এইটা এইটা আমরা এবির মান যদি জানি, এবি তো 0 1 এর মধ্যেই থাকবে, তাহলে মান বসায় বসায় আমরা একটা মান পেতে পারি গুণফল। কিন্তু এটা একটা সমীকরণ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ডান দিকে এটাকে সমান সমান লেখা যায় এ প্লাস বিসি। দেখো বাম দিকে এ প্লাস বির মধ্যে এ আছে, এ প্লাস সির মধ্যেও এ আছে, প্রথম পদটা কিন্তু কমন। এ প্লাস বির মধ্যে প্রথমটা এ আছে, এ প্লাস সির মধ্যে প্রথমটা এ আছে, এরকম যদি কমন থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এইটাকে লিখতে পারি এ প্লাস বিসি। দেখো শুধু এটা আসলো, এই এ এ এ একবার আসছে, আর এই বিসি এই দুটো গুণ করে প্লাস লিখে দিতে পারি। এইটা কিন্তু তোমরা সাধারণ বীজগণিতে পাবা না। হ্যাঁ বলো। স্যার এটা আমরা যদি তাহলে আমরা এ প্লাস বিসি পাবো। এইটা তোমার প্রমাণ যদি তুমি জিজ্ঞাসা করো, যদি এটা কিভাবে স্যার এটা প্রমাণ কি, হ্যাঁ প্রমাণ আমরা করতে পারবো। আমরা ট্রুথ টেবিল বলে আমরা এবির মান বা, কিন্তু সেই প্রমাণটা বেশ লম্বা হয়ে যাবে। এছাড়া আমরা অন্যভাবে এটা প্রমাণ করতে পারবো, এ গুণে তারপর ইত্যাদি মান বসায় গুণ করলে। দেখো গুণ করলে 4টা পদ আসে ঠিকই, কিন্তু একটা পদ পাওয়া যায়, যেমন প্রথম পদটা পাওয়া যায় ব্র্যাকেট উঠে ফেললে এ গুণে, এ গুণে সমান সমান কিন্তু আমরা জানি এ, অলরেডি জেনে আসছি। এখানে তো এ স্কোয়ারের কোনো স্কোপ নাই, এখানে এ গুণে মানে এ, একটা এ বসবে। তখন ওভাবে করে করে না দেখা যায় যে আসলে শেষ পর্যন্ত এ প্লাস বিসি আসবে। বুঝতে পারছো? আচ্ছা, এমনি মনে রাখার সুবিধার্থে তোমরা মনে রাখবা যে এইখানে যে দুটা গুণ করছি ব্র্যাকেটের মধ্যে রেখে, দেখো প্রথমটাতে এটা এ আছে, দ্বিতীয়টাতে প্রথমে এ আছে, এই এটা কমন, এই কমন এটা কমন যেটাই থাকতে পারে, এটা এ বি থাকবে, তা না এক্স ওয়াই দিয়েও থাকতে পারতো। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস জেড এরকমও থাকতে পারতো। এ বির জায়গায় থাকতে পারতো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এক্সটা কমন দুইটার মধ্যে, তখন হয়তো এক্স প্লাস ওয়াই জেড। ফর্মুলাটা মনে রাখার সুবিধাটা কি, সুবিধাটা মনে রাখতে পারো এইভাবে, প্রথমে যে এই এটার এই এটা যে কমন, প্রথমে এ যোগ মানে রেজাল্টের মধ্যে এ আসবে একবার, প্লাস আসবে বি আর সি গুণ দিয়ে লিখতে হবে বিসি প্লাস বিসি। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। সহায়ক উপপাদ্য আছে, এ প্লাস বি হবে হচ্ছে এ, আর এ ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু সেটাও এ। ঠিক আছে, এইগুলা কিন্তু আমরা মান বসায় 0 1 0 1 বসায় প্রমাণ করতে পারি। আমরা একটা টেকনিক দেখব, ট্রুথ টেবিল বা সত্যক সারণী, সম্ভাব্য যে মানগুলো হয় সেগুলো বসায় আমরা টেবিল বানাতে পারি, সেটাকে সত্যক সারণী বলে। আর এছাড়াও আমরা যেটা করতে পারি, এটা অন্যভাবেও করা যায়, যেমন এই যে প্রথমটা দেখো এ এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু এ, এটা আমরা কিভাবে করতে পারি দেখো। আমি আবার একটু এমএস ওয়ার্ডে ফেরত যাই। দেখো তোমরা, আমরা এই মাত্র দেখলাম যে এরকম একটা জিনিস দেখলাম, কি দেখলাম, এই যে ব্র্যাকেট দেওয়া আছে এ এ প্লাস, না কি দেওয়া ছিল, এ প্লাস এবি, এ প্লাস এবি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ,
এই তো, এইটা কিন্তু কমন নিতে পারি। যেমন এ কমন নিলাম, এ কমন নিলে প্রথমে কি আসবে? 1 প্লাস কি লিখতে পারি বলো? প্লাস তাহলে বি। পি। সাধারণ বীজগণিতের মধ্যে এটা কমন নিতে পারি, ঠিক আছে? মানে আমি এই যে বাম দিকে যেটা আছে লেফট হ্যান্ড সাইড ধরে, বাম দিকে আমাদের আছে হচ্ছে এ এ ইন্টু এ প্লাস বি, এইটা সমান সমান লেখা যায় এইরকম। সরি, আমি বাবার ভুল করে ফেলছি। এ বি আমাদের বাম দিকে এইটা আছে, এইটাকে আমরা এইভাবে ইচ্ছা করলে কমন নিতে পারি, ঠিক আছে? এই যে এ প্লাস এবি যে আছে বাম দিকে, যে এইটা আছে, এইটাকে আমি কি লিখলাম, এটা লেফট হ্যান্ড সাইড লিখে কি করলাম, আমরা কমন নিতে পারি। কমন নিলে দেখো 1 প্লাস বি আসে। এখন বলবো স্যার বি এর মান কি, তো আমরা জানি না, কিন্তু একটা 1 পাচ্ছি বি প্লাস 1 এর মধ্যে। আমরা একটু আগে একটা থিওরাম দেখছি যে যোগফলে যদি একটা 1 থাকে এটা 1 হয়ে যায়। তাইলে আমরা এইটা সমান সমান কি লিখতে পারি বলো দেখি? এ তো আসি, বি প্লাস 1 এর জায়গায় কিন্তু 1 লিখে দিতে পারি। বি এর মান যাই হোক না কেন এটা 1 লিখে দিতে পারি। কিভাবে লিখতে পারি? এটা বুলিয়ান অ্যালজেব্রা দেখে লিখতে পারি, কারণ বি প্লাস 1 এর মধ্যে একটা তো এক ধ্রুবক হিসাবে আছে। তাহলে বি এর মান 0 1 যাই হোক না কেন, যোগে একটা 1 যেহেতু আছে, যোগফলটা 1 হবে, বি প্লাস 1 করলে 1 হবে। তাহলে এ বি প্লাস 1 এর জায়গায় আমি 1 লিখলাম, তাহলে আমার হলো এ তো আসি, এ গুণ 1, এ গুণ 1 কিন্তু আবার হচ্ছে এ। তাহলে আলটিমেটলি আমরা এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু কিন্তু এ পাই। এই যে এই জিনিসটা পাচ্ছি, বুঝতে পারছো? এমনি কিন্তু কঠিন না বোঝা, বুলিয়ান অ্যালজেব্রার নিয়মগুলো তোমার মাথায় ঢুকাই নিতে হবে, তাহলেই হবে। তোমাদের যেমন বুঝতে বুঝতে কারো কারো অসুবিধা হতে পারে, বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 আসলো কেমনি, বি এর মান তো কি জানি না, কিন্তু আমি তো বলছি বি এর মান কি হতে পারে, যেহেতু বুলিয়ান চলক, এর মান হয় হয় 0 হবে না, একবার বি এর মান 0 ধরতে পারি, একবার বি এর মান 1 ধরতে পারি, যাই ধরি না কেন প্লাস 1টা তো থেকেই যাচ্ছে। তাহলে বি এর মান যাই হোক না কেন, যোগে এই বি প্লাস 1 এর মধ্যে একটা 1 যেহেতু যোগ হিসেবে আছে, এই যোগফলটা 1 হতে বাধ্য। কারণ এই যোগ কিন্তু সাধারণ যোগ না, এই যোগ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যোগ। এখন বুলিয়ান অ্যালজেব্রার যোগের নিয়ম হচ্ছে যে যাদেরকে যোগ করতেছি তাদের মধ্যে একটার মান 1 থাকলেই যোগফলটা 1 হবে। সেই হিসেবে বি প্লাস 1 কিন্তু 1 হয়ে যায়। তাহলে এ গুণ 1 করলে আবার এ আসবে, এটা আমরা এটাও উপপাদ্য হিসেবে দেখছি, ঠিক আছে? তো এইরকম ব্যাপার স্যাপার গুলো তোমাদের আছে। তাইলে আমরা আবার আমাদের প্রেজেন্টেশনটাতে ফেরত যাই। তাহলে আমরা কি দেখলাম, আর কি আছে? আর 2 নম্বরটা দেখো সে একই রকম ভাবে আসবে, এ ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এটা তুমি ব্র্যাকেটটা উঠায় ফেলো বাম দিকে, তাহলে আসবে এ গুণ এ প্লাস এ বি, এ গুণ এ কিন্তু এ, তাহলে আবার কিন্তু এ প্লাস এ বি পাবো, সেটা আবার সমান এ আসবে। নিজেরা একটু করলেই বুঝতে পারবা। আচ্ছা এইটা বোঝা যায় কিনা দেখো, 9 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ তো না পর্দায়? জি স্যার, দেখেছি। আচ্ছা এইটা কি করা হয়েছে দেখো তো একটু, 9 নম্বরটা কি লিখছি, এর উপরে কয়টা বার দিছি? দুইটা। দুইটা। তার মানে কি এ একটা বার দিয়ে তো বোঝায় এর বিপরীতটা নেওয়া, সেই দুইটা বার দিয়ে বুঝাইছি এর একবার বিপরীত নিয়ে আবার তার বিপরীত নিছি, বুঝতে পারছো? তাইলে আবার এ ফেরত পাওয়া যাবে। এর যদি দুইবার বিপরীত করা হয় তাহলে আবার এ ফেরত আসে, সমান সমান এ হবে। এইটা খুব একটা কঠিন না কিন্তু বোঝা। ধরো আমি ধরলাম, আমার কথাটা জাস্ট ফলো করো, আমি লিখে দেখানোর থেকে এটা কম সময় করতে পারবো। এর মান 0, তাহলে এবার কত? 1 1। সেই এবারের আবার 0, এবারের আবার বিপরীত নাই, এবার তো 1, এবারের আবার বিপরীত নিলে কি পাবো? 0 আবার 1টা কিন্তু 0 হয়ে যাবে, আবার এ আসলো, এ ফেরত আসলো, কিন্তু এ তো 0 ধরছিলাম, আবার এ চলে আসলো। যেহেতু আসলে বুলিয়ান চলকের মান 0 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, আর নট অপারেশনে যেহেতু উল্টায় দেয়, ওটা হয় কি 0 এক উল্টাইলে 1 হয়, 1 উল্টাইলে আবার 0 হয়, আবার 0টা কিন্তু ফেরত আসে। এই জন্য এ যে কোনো চলকের যদি দুইবার করি, দুইবার পূরক করি, তাহলে কিন্তু ওই মূল চলকটাই আবার ফেরত পাই। এটা বোঝাটা খুব সহজ। সহায়ক উপপাদ্য আছে, এগুলো বিভিন্ন নাম আছে, কিন্তু তোমরা মনে রেখো যে এ প্লাস এ বার বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি লেখা। এর কারণটা কি? কারণটা হচ্ছে তোমার ভুল লেখা হইল,
এটা এটা প্রমাণ অবশ্য দেখানো যায়। এই মোটামুটি এই উপপাদ্যগুলো মনে রাখলেই হবে। তাহলে এরপরে আরো দুইটা ইম্পর্টেন্ট থিওরেম, আমাদের মোটামুটি মৌলিক উপপাদ্যগুলো এই হয়ে গেছে। আমরা এই যে সহায়ক উপপাদ্য যেগুলো দেখলাম এগুলো কিন্তু আমরা প্রমাণ করে দেখাতে পারি, হয় সত্যক সারণীর সাহায্যে, নাইলে আমরা অন্য উপপাদ্য ব্যবহার করে এগুলোকে প্রমাণ করতে পারি। আচ্ছা দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলো নিয়ে রাখতে পারো, যে এটা তোমাদের পরে কাজে লাগতে পারে। আচ্ছা একটু দাঁড়াও। হ্যাঁ ম্যাডাম, আমি আসলে ওই প্রিন্সিপাল যখন স্বাক্ষর করছেন তখন আমি যখন স্বাক্ষর করছেন তখন ছিলাম না। আমরা তো 14 তারিখে দিচ্ছি। মেয়েরা ভালোভাবে বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। কোশ্চেন করে বুঝে নিও। হ্যাঁ স্যার অনেক ভালো, অনেক হেল্পফুল। আর যদি কোনো সমস্যা হয় বুঝে নিও। হ্যাঁ ওকে। আর আমি তোমাদের সঙ্গে আছি। আর ক্লাসে একটু বেশি করে প্রেজেন্ট থাকো, শেষের সময়ের ক্লাসগুলো অনেক বেশি ফ্রুটফুল হয়। মেয়েদেরকে বলবে, তোমরা তো থাকোই 50 জন আছো, কিন্তু আরো মেয়েরা যারা আছে তাদেরকে অ্যাড হতে থাকতে বলবে। আমাদের কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেয়েরা প্রায় সবাই এখন আসছে, বুঝছো? তোমাদেরই সংখ্যা। আচ্ছা আমরা একটা প্রমাণ এখানে দেখাইছি, যেমন যেটা আমি তোমাদের বললাম যে এ ডাবল প্রয়োগ করলে কিভাবে এই করা হয়, যদি a = 1 হয় তাহলে a বার 0, তাহলে বামপক্ষ আমরা দুইবার প্রয়োগ নিলে 1 চলে আসে। আসলে আমি মুখে যেভাবে বলছি ওইটাই বুঝতে আরো সুবিধা, এটা তোমাদের অত ফলো করার দরকার নেই, এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো যে একটা চলকে যদি দুইবার বিপরীতকরণ করা হয় তাহলে যেহেতু এটা 0 1 এর মধ্যে সেই মতো থাকে, আবার মূলটা ফেরত পাওয়া যায়। এই জন্য দুইবার প্রয়োগ নিলে ওই মূল চলকেরই সমান। আর যেমন কিছু প্রমাণ এখানে আছে তোমরা দেখতে পারো, যেমন a + a বার = 1। হ্যাঁ এখানে কিছু তো আমি অলরেডি দেখাই ফেলছি। আসলে এর মান আসলে আমরা দুইটা ধরতে পারি, হয় 0 বসাইতে পারি একবার, আর একবার 1 বসাইতে পারি। দুইটা বসাই আমরা কি পাচ্ছি, দুইটা বসাইলে আমরা শেষ পর্যন্ত ডান দিকে 1 পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি যে a + a বার = 1। আচ্ছা এইগুলো তো আসলে, এরপরে খুব গুরুত্বপূর্ণ দুটা থিওরেম হচ্ছে ডি মর্গানস থিওরেম। হ্যাঁ আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে গেলে এই থিওরেমটা লাগে। এইটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, এবং এই থিওরেমটা ব্যাপক প্রয়োগ করা হয় বুলিয়ান অ্যালজেব্রায়। এই ডি মর্গানস থিওরেমের এই দুইটা উপপাদ্য আছে। একটা উপপাদ্য হচ্ছে দেখো এরকম, a + b বাম দিকটা খেয়াল করো, আর দ্বিতীয় উপপাদ্যটা এটা। দুইটা চলকের জন্য আমরা এটা কমপক্ষে দুইটা চলক লাগবে, এছাড়াও আমরা 3টা 4টা 5টা n সংখ্যক চলকের জন্য এটা লিখতে পারি। তা এটা কি দেখো, প্রথম উপপাদ্যটা 1 নম্বরটা খেয়াল করো। 1 নম্বরটা লেখা আছে a + b উপরে বার, এর মানেটা কি বলতে পারো? এর অর্থটা কি হইতে পারে? আমরা এখানে নট করছি তাই না, কিসের নট করা হয়েছে বলো তো দেখি? বাম দিকে 1 নম্বরটা খেয়াল করো, 1 নম্বরের বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ যে a + b উপরে বার আছে। ম্যাডাম এইটাতে কি মার্কার আছে কোনো, বা ওই পয়েন্টার আছে কোনো গুগল মিটে? স্যার ওটা হোয়াইট বোর্ডে আছে, আপনি কি হোয়াইট বোর্ডে তো নাই, আপনি মনে হয়। না না, আচ্ছা মানে জুমে যেমন হাইলাইট করার জন্য আলাদা অপশন আছে। হ্যাঁ এই আমরা যে কোনো যেটাই স্ক্রিনে শেয়ার করছি ওটা আমরা হাইলাইট করতে পারি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা দেখো এদিকে বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে যে 1 নম্বরে দেখো a + b উপরে বার দেওয়া আছে, দুইটা চলক a আর b। আমি আগেই বলে নিই, দুটো চলক আমরা ধরছি a আর b, এটা x y ও ধরা যায়, কোনো সমস্যা নেই, যে কোনো বর্ণ দিয়ে আমরা লিখতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে এই দুটো হচ্ছে বুলিয়ান চলক, তাহলে এদের মানটা কিন্তু 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ। a + b বার বাম দিকে দেখো, a + b বার, এটা কি বোঝায়?
এই বার দিয়ে তো নট অপারেশন বোঝায়, কাকে নট করছে, এ কে না বি কে? আসলে কিন্তু দেখবা পুরা এ প্লাস বির উপরে বার দেওয়া আছে, এর অর্থটা হচ্ছে এর সাথে বি যোগ করে অর অপারেশন করে বা যোগ করে যে যোগফলটা পাবো তার উপরে আমি বার করছি। এ প্লাস বি করলে নিশ্চয়ই একটা রেজাল্ট পাবো, সেটাকে আবার বিপরীত করে দিচ্ছি। ঠিক আছে, এর মানে হচ্ছে এ প্লাস বি আগে যোগ করে তারপরে তার বিপরীতটা দিচ্ছি, যোগফলটা যা পাচ্ছি তার বিপরীত দিচ্ছি। এইটা সমান সমান হবে, দেখো রেজাল্টটা ডান দিকে কি লেখা, এ বার গুণ বি বার। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখা খুব, ডি মর্গানের থিওরেম মনে রাখা খুব সহজ। সহজ হচ্ছে যদি বাম দিকে উপরে সম্পূর্ণটার উপর বার থাকে আর ভিতরে প্লাস থাকে, বার ডান দিকে কি হয়ে যাবে, বারগুলা আলাদা আলাদা রাশির উপরে প্রতীকের উপর চলে আসবে আর প্লাস গুলা গুণ হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখাটা খুব সোজা। সোজা হচ্ছে যে বাম দিকে যদি সবগুলোর উপরে বার থাকে আর ভিতরে যদি প্রত্যেকটা ইসের মধ্যে চলকের মধ্যে যদি প্লাস থাকে, তাহলে ডান দিকে কি হবে, প্লাস গুলা গুণ হয়ে যাবে আর বারটা চলে আসবে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটার উপর আলাদা আলাদা বার চলে আসবে। আর যদি দ্বিতীয় উপপাদ্যে যেটা করা হয়েছে ঠিক উল্টাটা, দ্বিতীয় উপপাদ্যে সবগুলোর উপরে বার আছে কিন্তু ওই ভিতরে আছে হচ্ছে প্রত্যেকটার মধ্যে গুণ, তাহলে ডান দিকে কি হয়ে যাবে, গুণটা যোগ হয়ে যাবে এবার আর বারটা প্রত্যেকের উপর আলাদা আলাদা চলে আসবে। দেখো 2 নম্বর যে উপপাদ্য সেখানে কি করা হয়েছে, সেখানে এ গুণ বি বার, এর সাথে বি গুণ করে তারপরে গুণফলের উপরে বার দিছে। এখানে ভিতরে আছে গুণ আর সবার উপরে আছে বার, আর ডান দিকে কি আছে, প্রত্যেকটার উপর আলাদা আলাদা বার চলে আসছে। এটা দুই ক্ষেত্রেই হয়েছে, কিন্তু গুণ এই প্রথমটার ক্ষেত্রে প্লাসটা গুণ হয়ে গেছে আর দ্বিতীয়টার ক্ষেত্রে গুণটা প্লাস হয়ে গেছে। সুতরাং মনে রাখা খুব সহজ, ডি মর্গানের থিওরেম মনে রাখাটা খুব ইজি। সেটা হচ্ছে যে যদি বাম দিকে প্লাস থাকে সেটা গুণ হয়ে যাবে, আর যদি বাম দিকে গুণ থাকে সেটা প্লাস হয়ে যাবে ডান দিকে, আর বারটা প্রত্যেকের উপরে আলাদা আলাদা হয়ে যাবে ডান দিকে। ঠিক আছে, তাইলে যদি আমরা তিনটা চলক দিয়ে লিখি, ধরো এ প্লাস বি প্লাস সি উপরে বার, তাহলে সেটা সমান সমান কি লিখতে পারি বলো? এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ডট বি বার ডট সি বার। ভেরি গুড। আর সুতরাং আমরা যদি তিনটা চলকের জন্য লিখি তাহলে এইভাবে লিখতে পারি, এ প্লাস প্রথম উপপাদ্যটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি উপরে বার দিয়ে আমি কি বলছি, প্লাস গুলো গুণ হয়ে যাবে আর বারটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপর আলাদা আলাদা চলে আসবে। আর দ্বিতীয় উপপাদ্য যদি হয় এ গুণ বি গুণ সি উপরে বার, তাহলে গুণটা প্লাস হয়ে যাবে আর বারটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপর আলাদা চলে আসবে। তাহলে এ গুণ বি গুণ সি বার ইজ ইকুয়াল টু হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সি বার। যদি আমরা তিনটা না আরো বেশি চলক নেই, চারটা নেই, তাহলেও হবে এবিসিডি দিয়ে লিখলাম। যদি 10টা বর্ণ আছে কয়টা, 26টা, 26টা পর্যন্ত এ প্লাস বি প্লাস সি দিয়ে চালাইতে পারি। কিন্তু এন সংখ্যক যদি হয়, আমরা যদি 30টা নেই, তখন কি পাবো, 26টা ইংরেজি বর্ণ আছে, চলক এতগুলা চলক কি দিয়ে প্রকাশ করব? সেই ক্ষেত্রে আমরা কিন্তু শুধু এ বা বি নিয়ে কাজ করতে পারি। যেমন তখন A1 A2 এইভাবে চলকগুলোকে নাম দিতে পারো, সব বর্ণ ইউজ না করে এর নিচে একটা 1 দিয়ে বুঝলাম যে A1 হচ্ছে 1 নম্বর চলক, A2 হচ্ছে 2 নম্বর চলক, A3 3 নম্বর, A4 4 নম্বর চলক, এবং এখানে কতটা চলক আছে আমি জানি না, n সংখ্যক চলক। যদি 10টা চলক থাকে তাহলে A1 A2 A4 A5 A6 A7 A8 A9 A10 পর্যন্ত যাবে। যদি 20টা চলক থাকে তাহলে A20 পর্যন্ত যাবে। যদি n সংখ্যক থাকে তাহলে AN পর্যন্ত যাবে, তাই না? এই জন্য আমরা কি বলতে পারি, n সংখ্যক চলকের জন্য n মানে কত, তুমি বলবা স্যার n মানে কটা, n মানে এখানে 10টা হইতে পারে 20টা হইতে পারে, আমরা নির্দিষ্ট করি না। হ্যাঁ, তাইলে A1 থেকে AN পর্যন্ত চলককে আমি যোগ করে যদি আমি উপরে বার দিই, এটা প্রথম উপপাদ্য, তাহলে কি হবে, যোগটা হয়ে যাবে গুণ আর প্রত্যেকটা চলক আলাদা আলাদা হয়ে যাবে। এই ড্যাশ ড্যাশ দিয়ে লিখলাম কেন, কতটা আমি তো জানি না, n কয়টা তো জানি না, এতগুলো তো লেখা সম্ভব না, এই জন্য ডট এই যে এই ডটটা হচ্ছে গুণের আর এটা হচ্ছে ডট ডট, এটা দিয়ে বুঝলাম যে চলমান এটা। তাহলে যদি আমি দ্বিতীয় উপপাদ্যটা লিখি তাহলে কি হবে, একই রকম ভাবে দ্বিতীয় উপপাদ্যটা লিখতে হবে। দেখো এই যে গুণগুলো এগুলো কিন্তু একটু গাঢ় করে দাও, এটা গুণ বোঝাচ্ছে, আর এই যে ডট ডট গুলো এটা কিন্তু গুণ বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে যে জিনিসটা চলমান। হ্যাঁ, তোমরা সবাইকে বুঝতে পারছো থিওরামটা? হ্যাঁ, থিওরামটা বুঝতে পারে বা থিওরামটাতে কি কি আসে রেজাল্টটা সেটা বুঝতে হবে। এটা প্রমাণটা তো আমি দেখাচ্ছি না, প্রমাণটা আমরা ট্রুথ টেবিল দিয়ে দেখতে পারি, কিন্তু তোমাদের থিওরামটা কাজে লাগবে এবং থিওরামটা মুখস্থ থাকতে হবে। এবং আমি বলছি মুখস্থ রাখাটা একদম সহজ। আমরা কি বলছি, দুইটা উপপাদ্য আছে, প্রথম উপপাদ্য আছে, দ্বিতীয় উপপাদ্য আছে। আমি আবারও বলি, বাম দিকে কি থাকতে পারে, বাম দিকে হয় কয়টা চলক যোগ করে তার উপরে বার থাকবে, সমগ্রটার উপরে বার থাকবে।
যদি যোগ থাকে ডান দিকে কি হবে, যোগটা গুণ হয়ে যাবে আর বারটা প্রত্যেকের উপরে আলাদা আলাদা চলে আসবে। আর দ্বিতীয় উপপাদ্য বলছে বাম দিকে যদি গুণ থাকে তাহলে ওই গুণটা হয়ে যাবে প্লাস ডান দিকে, আর বারটা সবার উপরে আলাদা আলাদা চলে আসবে। এই আর কিছু না, মনে রাখাটা খুব সহজ। এবং এই উপপাদ্যগুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা অঙ্ক করতে পারি। আচ্ছা, কখনো তোমাদের এইটা দিতে পারে যে ডি মর্গানের থিওরেম আমি তো সত্য বলে ধরে নিছি, এটা প্রমাণ আছে কিনা। প্রমাণ করতে গেলে আসলে আমাদের একটা পদ্ধতি দিয়ে প্রমাণ করতে পারি, আমরা ইনডাইরেক্ট প্রমাণ করতে পারি। কিভাবে? যে এবি তো হচ্ছে বুলিয়ান চলক, ধরো দুইটা এবি বুলিয়ান চলক, এর মান 0 1 এর মধ্যে থাকতে পারে, বি এর মান 0 1 থাকতে পারে। এখন দুইটা চলককে যখন যোগ করে বার করতেছি বা দুইটা চলককে যখন গুণ করে বার করতেছি, আমরা দেখো আমরা ডি মর্গানের থিওরেমে কিন্তু এটাই পাই, বাম দিকে একটাতে আছে a প্লাস বি বার আর একটা হচ্ছে a গুণ বার। তাহলে আমাকে যদি প্রমাণ করতে হয় আমরা একটা সত্য সারণী ইউজ করতে পারি, একটা টেবিল ছকের মাধ্যমে কিন্তু এটাকে ইনডাইরেক্টলি সরাসরি না অপ্রত্যক্ষ প্রমাণ করতে পারি। মান বসে এটা দেখাইতে পারি যে আমরা বাম দিকটা আর ডান দিকটা সমান পাই। যেমন যদি আমরা এইখানে তোমাদের বলা আছে, দেখো একটা কিছু কথা আমি লেখা দেখাইলাম, n সংখ্যক চলকের জন্য 2n সংখ্যক বিন্যাস থাকবে। এই কথাগুলো হঠাৎ শুনলে কঠিন মনে হইতে পারে, কিন্তু আসলে কিছু কঠিন কিছু না। কেন কঠিন কিছু না আমি একটু দেখাই এটা কি বুঝাইছি। ধরো আমরা এই ডি মর্গানের এই উপপাদ্য দুটা প্রমাণ করতে চাই। আমরা প্রথম সমীকরণটা নেই। প্রথম সমীকরণে আমাদের কি আছে, দুইটা চলক আছে a প্লাস বি, সেই দুইটা চলক দ্বিতীয় উপপাদ্যও আছে। এখন আমাদের এ বি নিতে হবে। আমরা ছক কাটলাম, একটা কতগুলো ঘর কেটে রাখলাম, কয়টা ঘর কাটবো এটা তুমি নিজেই বুঝতে পারবা পরে। আপাতত আমরা দেখি যে ঘরগুলো কি হতে পারে। আমরা এই দুইটা সমীকরণটা লিখলাম, লিখে এটা এখন প্রমাণ করবো। দুইটা উপপাদ্য লিখলাম দুইটা চলকের জন্য, a প্লাস বি দুইটা বুলিয়ান চলক, তাদের জন্য ডি মর্গানের উপপাদ্য দুইটা লিখলাম। এখন একে আমরা যদি প্রমাণ করতে বলা হয়, আমাদের ডাইরেক্ট কোনো প্রমাণ নাই, আমরা এইভাবে সত্যক সারণী দিয়ে প্রমাণ করতে পারি। ট্রুথ টেবিল সত্যক সারণীটা কি, ইংরেজিতে বলা হয় ট্রুথ টেবিল। আসলে সম্ভাব্য কি মানগুলো হবে সেগুলো মানগুলো বসায় আমরা কি করতে পারি, আমরা একটা টেবিল দাঁড় করাতে পারি, সেটা দিয়ে আমরা হয়তো কি করতে পারি, মানগুলোকে নির্ধারণ করতে পারি, অথবা আমরা একটা বুলিয়ান সমীকরণ বা রাশিমালা এটাকে প্রমাণও করতে পারি। আমরা ডি মর্গানের থিওরেম এভাবে প্রমাণ করতে পারি। দেখো আমাদের দুইটা চলক আছে এবি, দুই উপপাদ্যেই কিন্তু এই দুইটা চলককে ব্যবহার করা হয়েছে। এখন আমরা দুইটা চলকের মান লাগবে। এখন এবির মান কি হইতে পারে, তুমি বলবো স্যার এবির মান তো আমরা জানি না, কিন্তু যেটা বুলিয়ান চলক এদের মান কিন্তু 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। এখন কি হইতে পারে, এ এর মান 0 বি এর মান 0 হইতে পারে, অথবা এ এর মান 1 বি এর মান। সংখ্যাগুলো বসবে। এখন কয়টা দুইটা চলকের জন্য কয়টা বিন্যাস হতে পারে এরকম, যেমন এ এর মান 0 ধরলাম, বি এর মান তো তখন 0 ধরলাম, এটা একটা হইতে পারে। আবার এ এর মান ধরলাম 0, বি এর মান ধরলাম 1, এইটা একটা বিন্যাস হতে পারে। আর একটা বিন্যাস কি হতে পারে, a1 b0, আর একটা হইতে পারে a1 ধরলাম b1 ধরলাম। এই চারটা বিন্যাস ছাড়া এবির কিন্তু আর কোনো মানের বিন্যাস কি আসে? আসে না কিন্তু। দেখো এছাড়া কিন্তু আর কোনো অদ্বিতীয় বিন্যাস কিন্তু আমরা পাই না। দুইটা চলক দিয়ে আমরা কিন্তু এরকম চারটা বিন্যাস পাইতে পারি। মানে আমি ট্রুথ টেবিল সত্যক সারণী দাঁড় করাইতে গেলে এবি এর সম্ভাব্য মানগুলো বসাইতে হবে, সম্ভাব্য কম্বিনেশন গুলো চিন্তা করতে হবে। যেমন ধরো আমরা এই যে 1 নম্বর উপপাদ্য, ধরো 1 নম্বর উপপাদ্যে আছে a প্লাস বি উপরে বার, তাহলে এখানে আমার a প্লাস বি নিতে হবে, তাহলে এর মান a প্লাস বি নিয়ে তারপর বার করতে হবে। তাহলে এর মান কি ধরবো, এর মান 0 ধরতে পারি, বুলিয়ান চলক তো। তাহলে বি এর মান কি ধরবো, বি এর মানও 0 ধরলাম, আবার এর মান ধরো 0 ধরলাম, আর একবার হয়তো বি এর মান 1 ধরলাম, আবার এর মান 1 ধরলাম, বি এর মান 0 ধরলাম, আবার এ 1 ধরলাম, বি 1 ধরলাম। তার মানে এই চারটা কম্বিনেশনই কিন্তু পাই, এছাড়া কিন্তু আর চার কম্বিনেশন পাওয়া যাবে না। ঠিক আছে, যদি তিনটা চলক থাকতো a প্লাস বি প্লাস সি থাকতো, তাহলে দেখতাম চারটা না, তখন পেতাম 8টা। তখন কয়টা বিন্যাস পেতাম, 8টা বিন্যাস পেতাম। এইটাই একটা ফর্মুলা দিয়ে বলে যে 2 এর পাওয়ার হিসাবে নেই আমরা, মানে 2 টু দ্য পাওয়ার n, n মানে হচ্ছে তুমি কয়টা চলক নিচ্ছ। এইখানে আমরা দুইটা চলক নিচ্ছি a প্লাস বি কিন্তু যোগঠক গুণঠন করে প্রকাশ করতেছি ডি মর্গানের থিওরেমে। তাহলে এখানে চলক কিন্তু দুইটা, দেখেন দুই সমীকরণে কিন্তু a আর b আছে, a b কি আমরা নানান ভাবে অপারেশন চালাইছি, কিন্তু চলক কিন্তু দুইটা a b। তাহলে দুইটা চলকের জন্য আমরা বিন্যাস নিচ্ছি 4টা, 2 টু দ্য পাওয়ার n, n এর মান 2,
এর হচ্ছে চলকের সংখ্যা, 2 টু দ্য পাওয়ার 2 মানে হচ্ছে 4, এখানে কিন্তু 4টা বিন্যাসই পাইছি। ওই ফর্মুলাটাই কিন্তু আমি লিখছিলাম। আমি যদি a প্লাস b প্লাস c 3টা চলক নিয়ে কাজ করতাম, এরকম কয়টা বিন্যাস পেতাম, মান যে বসাইতাম এরকম মানের বিন্যাস পেতাম সেক্ষেত্রে 8টা। চলক 3 মানে হচ্ছে n3 2 টু দ্য পাওয়ার 3, 2 টু দ্য পাওয়ার 3 মানে হচ্ছে 2 এর কিউব, 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল টু 8। 4টা নিলে কয়টা পাবো বলো দেখি? 4টা নিলে বিন্যাস পাবো 2 টু দ্য পাওয়ার 4, মানে 16টা বিন্যাস পাওয়া যাবে। তবে এতগুলা নিয়ে তোমাকে প্রমাণ করতে দেওয়া হবে না, বড় জোর 3টা নিয়ে প্রমাণ করতে বলা হইতে পারে। আমরা এখানে 2টা নিয়ে প্রমাণ করছি। আচ্ছা যাই হোক, ওই ফর্মুলা বোঝো বা না বোঝো, আমরা এখন এখানে আসি। আমরা এইটা তো নির্দিষ্টভাবে বুঝতে পারতেছি a b এর এই মান এই বিন্যাসই পাই, এছাড়া আর বিন্যাস পাওয়া যায় না। যদি 2টা চলক নেই এবং বুলিয়ান চলক যাদের মান 0 1 এর মধ্যে সীমাবদ্ধ, তাদের কিন্তু এই কম্বিনেশনই পাই, এর বাইরে আর কম্বিনেশন পাচ্ছি না। তাহলে আমাদের এখন আমরা চাচ্ছি ডি মর্গানের এই থিওরেম দুটো প্রমাণ করতে। তাহলে আমাদের প্রথম সমীকরণে বামে কি আছে? a প্লাস বি বার। প্রথম সমীকরণটা ধরি, a প্লাস বি বার। তাহলে আমাকে a প্লাস বি নিয়ে বার করতে হবে। তাহলে a প্লাস বি এর জন্য একটা ঘর দিতে পারি, তা না করে আমরা কি করলাম দেখো, আবার এটা সমান সমান আছে a বার বি বার। তাহলে আমরা a বার বি বার দিলাম, আমার এবার বি বারও লাগবে। আর কি লাগবে? a প্লাস বি লাগবে, a প্লাস বি বার লাগবে। মোটামুটি এই কয়টা দিয়ে কিন্তু আমরা প্রথম সমীকরণটা প্রমাণ করে ফেলতে পারি, পারি কিনা? দেখো তোমরা কি টেবিলটা বুঝতে পারতেছো? টেবিলে আমরা কি বসাচ্ছি? টেবিলে হচ্ছে যে চলক দুটা নিচ্ছি সে চলক দুটার মানগুলো বসানো, তাদের সম্ভাব্য মানগুলো নিলাম। এরা রেসপন্স করো না কেন? আর কি ঘর নিব? যেমন ধরো আমি কিন্তু বলছি যে কয়টা ঘর নিতে হবে, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তোমাকে কেন বুঝতে হবে আমি তোমাকে একটু বলি। যেমন a প্লাস বি তো নিতেই হবে, আর কি নেওয়া লাগতে পারে? দেখো আমাকে সমীকরণ দুটা বা উপপাদ্য দুটা প্রমাণ করতে গেলে কি লাগতে পারে? a প্লাস বি লাগবে, a গুণ বি লাগবে। দেখো আমরা তাকাইয়ে দেখলেই কিন্তু বুঝতে পারছি a প্লাস বি নেওয়া লাগবে, a গুণ বি নেওয়া লাগবে, আবার a বার নেওয়া লাগবে, বি বার নেওয়া লাগবে, এগুলো কিন্তু নেওয়া লাগবে। আর a প্লাস বি বার আছে, তাহলে a প্লাস বি বারের জন্য একটা ঘর নিতে পারি আমরা। আবার a গুণ বি বার আছে, a গুণ বি বারের জন্য আলাদা একটা ঘর নিতে পারি। আবার এবার বিবার নেওয়ার পরে একবার দেখো প্রথম উপপাদ্যে এবার বিবার গুণ করা লাগতেছে, আবার দ্বিতীয় উপপাদ্যে এবার বিবার যোগ করা লাগতেছে। তাহলে এই দুইটার জন্য আলাদা ঘর নিতে পারি, এবার গুণ বিবার নিতে পারি, এবার প্লাস বিবার নিতে পারি। দেখো আমি একটু লিখে যাই, তোমরা দেখো যে সবগুলো নেওয়া হয়েছে কিনা। আমরা সমীকরণ দুটা প্রমাণ করতে যা লাগবে সেগুলোকে গুছিয়ে কিন্তু সবগুলা কলাম নিলাম। যেমন হ্যাঁ তোমরা বলতে পারো যে এবার বিবার এই দুটো ঘর না লিখে সরাসরি এবার বিবার লিখতে পারো, অথবা এবার প্লাস বিবার লিখতে পারো, কিন্তু এইটা করতে গেলে যেটা হবে তোমাদের ভুল হবে। এই জন্য এবার বিবারের জন্য আলাদা একটা ঘর নিয়ে নিবা, তাহলে তোমাকে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা দেখো আমি প্রমাণটা দেখলে তোমাদের আরো পরিষ্কার হয়ে যাবে, তখন নিজেরাও বুঝতে পারবা যে এই ঘরগুলা কেন নেওয়া হয়েছিল। যেমন প্রথম সমীকরণটা প্রমাণ করতে গেলে a প্লাস বি বার ইজ ইকুয়াল টু কি হইতে হবে? এবার বিবার হতে হবে, এবার গুণ বিবার হতে হবে। তাহলে এই যে দেখো 1 2 3 4 5, 5 নম্বর এবং 6 নম্বর কলামটা যদি তোমার 5 নম্বর না, 5 নম্বর না, আসলে কি আসবে তোমার, হ্যাঁ 5 নম্বর এবং 1 2 3 4 5 6, 6 নম্বর এবং 7 নম্বর কলামটা দেখো, 6 নম্বর এবং 7 নম্বর কলামটা। 6 নম্বর কলামে কি আছে? 6 নম্বর কলামে a প্লাস বি বারের মান বসবে। 7 নম্বর কলামে কি আছে? a বার গুণ বি বারের মান বসবে। যদি এই দুইটা কলাম সমান হয় মান, তাহলে ডি মর্গানের প্রথম থিওরেমটা কিন্তু সমান হয়। প্রথম থিওরেমটা কি বলছে? a প্লাস বি ওভার বার ইজ ইকুয়াল টু হচ্ছে a বার গুণ বি বার। তাহলে দেখো 6 নম্বর কলামে কি আছে? 6 নম্বর কলামে a প্লাস বি বারের মানগুলো আসবে এবং 7 নম্বর কলামে আসবে a বার গুণ বি বারের মানটা আসবে। তাহলে এই দুইটা কলামের মান যদি সমান হয় তাহলে আমি বলতে পারি আমার প্রথম উপপাদ্য প্রমাণ। সেরকম ভাবে দেখবা শেষ দুটা ঘর, শেষ দুটা কলাম a গুণ বি বার আর a বার প্লাস বি বার, এই দুটা কলাম যদি সমান হয় তাহলে আমি কি বলতে পারি? দ্বিতীয় উপপাদ্যটা প্রমাণ হবে। আমরা আসলে একটা টেবিলে দুইটা উপপাদ্য প্রমাণটা লিখতেছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু দুইটা টেবিল ইউজ করতে পারো, দুই উপপাদ্যের জন্য দুইটা টেবিল ইউজ করে প্রমাণ করতে পারো, এটা তোমার ব্যাপার। তাতে লেখাটা বেশি হবে, সেটা না করে আমরা একটা টেবিলই করলাম। আচ্ছা আমরা মানগুলো বসালেই তোমরা বুঝতে পারবা। তোমরা আমার সাথে সাথে কিন্তু এখন বলবা, না বললে কিন্তু আমি বুঝতে পারবো না। যেমন আমরা প্রথম কম্বিনেশনটা নেই, প্রথমে আমরা ধরছি এর মান 0, বি এর মান 0,
তাহলে এই টেবিলে আমরা এবারের মান কত পাবো? প্রথম One. সারিতে 1 1, বি বার কত পাবো? 1 বি এর মান যেহেতু 0 ধরছি, বি বার তাহলে উল্টো আসবে 1 আসবে। আর এ প্লাস বি কত আসবে? এ হচ্ছে 0, বি হচ্ছে 0, তার মানে এ প্লাস বি মানে হচ্ছে 0 প্লাস 0, 0 প্লাস 0 করলে কত? 0, রাইট। 0 আসবে আচ্ছা, পরের ঘরে আছে এ প্লাস বি বার, তার মানে এ প্লাস বি যা আসবে তার উল্টাটা হবে। তাহলে এ প্লাস বি বার কত হবে? 1 আমি 1 কিন্তু এখন ধারাবাহিক ভাবে লেখা, এ প্লাস বি 1 আসবে, কারণ এ প্লাস বি করে আমরা 0 পাইছি, তাহলে তার বিপরীত নিলে আমরা 1 পাবো। এ প্লাস বি এই ঘরে যা হবে, এ প্লাস বি বার এই ঘরে তার ঠিক বিপরীত হবে। যেহেতু এ প্লাস বি 0 পাইছি, তার পরের ঘরে এ প্লাস বি বারটা তাহলে 1 আসবে। এরপরে তোমরা বলো এ বার গুণ বি বার কি আসবে? এ 1 বার কি? এ বার হচ্ছে 1, বি বার 1, তাহলে এ বার গুণ বি বার করলে 1 গুণ 1 কত আসবে? 1 আসবে। তাহলে এই দুইটা ঘর কি সমান আসলো? এই যে নীল দিয়ে লেখা এই দুইটা ঘর সমান আসলে কিন্তু প্রথম সমীকরণটা প্রমাণ হয়, প্রথম উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, তারপরে আরেকটু আছে, দ্বিতীয় উপপাদ্যের জন্য আমাদের আরেকটু লিখতে হবে। এই এই বিন্যাসের জন্য, এই সারির জন্য এ গুণ বি কত আসে? এ হচ্ছে 0, বি হচ্ছে 0, তাহলে এ গুণ 0 গুণ 0 করলে 0 আসে। আর তার বিপরীত করলে কত আসবে? এ গুণ বি বার করলে কত আসবে? 1 আসবে কারণ এ গুণ বি যেহেতু 0, এ গুণ বি বার, ওয়ার বারটা কি হবে? তার বিপরীত আসবে 1। আর এ বার প্লাস বি বার এটা কত হবে? এবার হচ্ছে আমরা দেখছি এই সারিতে এবার হচ্ছে 1, এবার হচ্ছে 1, তাহলে এইবার বি প্লাস করলে 1 আসবে। দেখো তাহলে শেষের দুইটা কলমও কিন্তু সত্য আসছে। এইটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য, আর এই যে তোমার 6 নম্বর আর 7 নম্বর কলমও সত্য সমান আসছে, এটা হচ্ছে প্রথম উপপাদ্য। ঠিক আছে? জি স্যার তাহলে আমি কিন্তু টেবিলটা ওইভাবেই সাজায় লিখছি যাতে আমার বুঝতে সুবিধা হয় যে সমীকরণটা প্রমাণ। তাহলে আমার সাজানোর সময় কিন্তু ঘরগুলো থেকে নিছি এবি, তো প্রথম দুটো ঘর এবি হবে, তারপরে কি নিলাম? তারপরে ইচ্ছা করলে এ প্লাস বি আমি নিতে পারতাম, কিন্তু তা না নিয়ে এবার বিবার নিলাম, কারণ এবার বিবারটা দুই সমীকরণের জন্যই কাজে লাগবে। আর আর এবির পরপরই এবার বিবার নিলে মান পাইতে সুবিধা হয়। তারপরে এ প্লাস বি নিলাম, কারণ আমার প্রথম উপপাদ্যটাতে এ প্লাস বি আছে। তারপরে এ প্লাস বি বার নিলাম, কারণ প্রথম উপপাদ্যের বাম দিকে এ প্লাস বি বার আছে। তারপরে ডান দিকটা নিলাম প্রথম উপপাদ্যের এ বার ইন্টু বি বার। তারপরে কি করছি? তারপরে তারপরে গেছি দ্বিতীয় উপপাদ্যে। দ্বিতীয় উপপাদ্যে কি আছে? এ গুণ বি, এই জন্য এই ঘরে এই জন্য তোমার এ গুণ বির একটা ঘর নিলাম, এ গুণ বি নিয়ে আবার তার বার করতে হবে, এ গুণ বি বারের একটা ঘর নিলাম। আর ডান দিকে কি আছে? এবার প্লাস বি বার দ্বিতীয় উপপাদ্যে, সেজন্য শেষ ঘরটা হলো এবার প্লাস বি বার। ঠিক আছে? এইভাবে কিন্তু সাজাইছি। তোমরা নিজেরাই একটু বুদ্ধি প্রয়োগ করলে বুঝবা যে আসলে কেন এইভাবে সাজানো হয়েছে। সাজানো হয়েছে আমরা সমীকরণটা প্রমাণ করতে চাই, সেভাবে কিন্তু সাজাই আমরা লিখছি। এইবার তোমরা দ্বিতীয় কম্বিনেশনের জন্য বলে যাও তো কি লিখবো? দ্বিতীয় কম্বিনেশনটা হচ্ছে 0 আর 1, এর মান 0, বি এর মান 1, তাহলে এই সারিতে এবার কত বসবে? 0 দ্বিতীয় কম্বিনেশন, দ্বিতীয় সারিতে এর মান 0, বি এর মান 1, যদি তাই হয় তাহলে এবার কত বসবে? 1 হবে স্যার। কারণ আমরা এইবার এই প্রথমটা তো শেষ হয়ে গেছে আমাদের, দ্বিতীয় কম্বিনেশনে আমরা এর মান 0 ধরছি, বি এর মান 1, এর মান যদি 0 হয় তাহলে এবার অবশ্যই 1 হবে। আর বি বারের মান কত হবে? তাহলে এই সারিটার জন্য বি এর মান 0, তাহলে এ প্লাস বি কত হবে? আগের বার তো এ প্লাস বি 0 আসছিল, এবার এ প্লাস বি কত হবে? এ 0, বি 1, তাহলে এ প্লাস বি হচ্ছে 0 প্লাস 1, একটা 1 আছে যেহেতু এটা 1 হবে। তাহলে এ প্লাস বি বার কত হবে বলো দেখি? 0 হবে স্যার 0 হবে, কারণ এ প্লাস বি যা, এ প্লাস বি বার মান 0, তার উল্টা হবে, রাইট। আর এবার ইনটু বি বার, এবার হচ্ছে 1, বি বার ইনটু 1, এবার একটা এবার ইনটু বি বার ইজ ইকুয়াল টু কত হবে? এবার বলো এবার ইনটু বি বার কত হবে? 0 হবে। 0 হবে, কারণ একটা 0 থাকলে গুণফল 0 হয়ে যায়। দেখো তাহলে আবার এই শেষ দুটো কলাম সমান পেলাম, তাই না? এই যে 6 নম্বর আর 7 নম্বর কলাম সমান পেলাম, আবারও সমান পাইছি। এরপরে আমরা বাকিটা ফিল আপ করি। এই গুণ বি মানে হচ্ছে এইটার জন্য বিন্যাসটা হচ্ছে 0 গুণ 1, 0 গুণ 1 করলে একটা 1ই থাকলে গুণফল 0 হয়, তাহলে এ গুণ বি বার হবে 1, আর এ প্লাস বার বি প্লাস বার এটা যেহেতু তোমার এ বার 1 যেহেতু, তাহলে এটা 1 আসে। তাহলে আবারও শেষ দুটো সমান হচ্ছে, তাই না? জি স্যার এইভাবে করে করে কিন্তু প্রতিটা আমরা বসায় যেতে পারি। দেখো তোমরা, আমি দেখিয়ে যাচ্ছি, তোমরা জাস্ট লেখো, মিলায় নাও তোমরা। শেষেরটা বলো তো, শেষেরটা আমরা আবার একটু করার চেষ্টা করি। শেষে ধরছি A1 B1, তাহলে এবার কি হবে? 0 0, বিবার কি হবে? 0 0, ভেরি গুড।
a প্লাস বি কত হবে? One. a প্লাস বি যেহেতু a1 দুইটাই 1, একটা 1 থাকলেই হইতো 1। তাহলে a প্লাস বি বার কি হবে? a প্লাস বি 1 হইলে a Zero. প্লাস বি বার কোনটা 0। One. আচ্ছা, তাইলে a বার গুণ b বার, a বার হচ্ছে 0, b বার 0, তাহলে a Zero. বার গুণ b বার তো 0 হবে। এটা তো a বি না, a বার গুণ b বার, a বারের মান যা b বারের মান যা তার সাথে গুণ করতে হবে, 0 গুণ 0। তাহলে মিললো, আবার এই দুইটা কলাম মিলে গেল। a গুণ b কি হবে এবার বলো? One. a তো 1 আর b 1, a গুণ b মানে এবার 1 পাবো, তাহলে a গুণ b বার পাবো এবার 0, আর a বার প্লাস b বার, যেহেতু a বার 0 b বার 0, তাহলে a বার প্লাস b বার 0 পাচ্ছি, যেহেতু দুইটাই 0 যোগ করলে 0 পাচ্ছি, আবারও মিলল। তাহলে দুইটা উপপাদ্যই কিন্তু আমার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, প্রমাণটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। আসলে আমরা এখন যদি তিনটা চলকের জন্য করতে বলি তাইলে কিন্তু এত বড় আসবে। তিনটা চলকের জন্য আমি বলছি 8টা বিন্যাস আসবে। ঠিক আছে, এইটা তোমরা নিজেরা করে রাখতে পারো। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তারপর পরে নিজেরা রাফে করে মিলাই দেখতে পারো। দেখো এখানে এবিসি তোমার 8টা কম্বিনেশন আসবে, 0 0 0, তিনটার মানে 0, অথবা এবি 0 সি 1, অথবা বি 1 বাকি দুটা 0। হ্যাঁ, তারপরে 0, তারপরে প্রথমটা 1 বাকি দুটা 0, এইভাবে করলে আমরা এই 8টা কম্বিনেশন পাবো। এই কম্বিনেশনটা মনে রাখার একটা উপায় আছে, সেটা আমি যাচ্ছি না, সেটা আসলে সংখ্যা পদ্ধতির একটা ইসের সাথে সম্পর্কিত, কিন্তু তোমরা এই 8টা কম্বিনেশনটা মোটামুটি লিখতে পারবা। এই 8টা কম্বিনেশনের জন্য দেখো বাকি ঘরগুলো কিন্তু একই রকম। এখানে এবার বিবার সিবার নিয়েছে, যেহেতু তিনটা চলো এবার বিবার সিবার একটা একটা করে ঘর বাঁচছে, এখানে এটা একটা ঘর বাঁচছে, এখানে এবার এ প্লাস বি প্লাস সি একটাই ঘর পাবো, এটা বার নিছি, বাকি ঘরগুলো একই রকম। শুধু এখানে সি বারের, এখানে সি এর একটা ঘর বাড়তি হবে, এখানে সি বারের একটা ঘর বাড়তি হবে, কারণ যেহেতু চলক তিনটা এই কারণে। ঠিক আছে, এইটা আমার মনে হয় তোমরা বুঝতে পারবা। যেমন ধরো আমরা যদি এই শেষেরটা নেই, শেষে যখন এ বি সি তিনটাই 1 ধরছি, তখন এ বার 0, বি বারও 0, সি বারও 0, কারণ তিনটাই যেহেতু 1, বার নিলে তিনটাই 0 পাবো। তাহলে এ প্লাস বি প্লাস সি করলে কি হবে? তিনটাই 1 যোগ করলে 1 পাবো, ওটা তো একই রকম, একটু আগে যা দেখলাম তাই। এইটা 1 মানে এ প্লাস বি প্লাস সি বার হচ্ছে 0, আর এ বি সি বার এটা একটু উল্টা পাল্টা হয়েছে, এবিসি টা এই পাশে হবে, এবিসি বারটা এই পাশে হবে। আচ্ছা, যাই হোক, এবিসির একটা বুঝতে পারবে, প্রথমে তো এবিসির কাজ করবে, তারপরে বারের কাজ। হ্যাঁ, প্রথমে এবিসির কার্ডটা করে নিবা। এই ঘরটা আসলে এবিসি ঘরটা আগে হবে, এখানে ঘরটা একটু মানে হয়তো লেখার সময় লেখার সময় ঠিক করে নিও। এবিসিটা আগে লিখে নিবে, আর এবিসিটা আগে এক জায়গায় লিখে নিবা তাহলে। আচ্ছা, তোমরা আশা করি ডিবর্গানে এটা বুঝতে পারছো। তাহলে আজকে আমরা প্রয়োগটা দেখি না, ঠিক আছে, প্রয়োগটা দেখি না, এই কারণে প্রয়োগটা তোমরা সমীকরণ দুটা মাথার মধ্যে ঢুকে নাও। আমরা এর পরের দিন যেটা দেখবো, পরের ক্লাসে যেটা দেখবো, যে এই দুইটা থিওরাম এবং বাকি যে মৌলিক উপপাদ্য এগুলা প্রয়োগ করে কিছু অঙ্ক করতে শিখবো আমরা। ঠিক আছে, আশা করি তোমাদের আজকে যে পর্যন্ত দেখা হয়েছে তোমরা সবাই বুঝছো। যদি কোনো সমস্যা থাকে আমার আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি আবারও বলবো, অসুবিধা নেই। আমি আবারও বলে দিই, ডিমর্গানসের থিওরাম মনে রাখা কিন্তু খুব সহজ, যে তোমার যেগুলাকে যদি বাম দিকে যোগ থাকে ডান দিকে যোগটা গুণ হয়ে যাবে, আর বাম দিকে তো সব টোটালি উপরে, একদম টোটালি উপরে একটা বার থাকে, ডান দিকে বারটা প্রত্যেকটা রাশি প্রত্যেকটা চলকের উপরে আলাদা আলাদা চলে আসবে। আর দ্বিতীয় উপপাদ্যে আছে বাম দিকে থাকে হচ্ছে কি গুণ, ডান দিকে যোগ হয়ে যায়, আর বারটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চলকের উপর আলাদা আলাদা চলে আসে। এটা উপপাদ্যটা মনে রাখাটা খুব ইজি। আমাদের যখন আমরা প্রয়োগ করবো উপপাদ্যটা মনে রাখতে হবে আমাদের, সেখান থেকে আমরা প্রয়োগ করবো। তা আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আমি আজকে আর আমি এগুলোর উপর বেশ করে কিছু অঙ্ক দেখাইতে পারতাম, সেটা তোমাদের জন্য একটু হয়ে যাবে। আগে তোমরা এগুলো একটু নিজেরা একটু মাথার মধ্যে নাও, সমীকরণ গুলো মনে রাখো, তাইলে আমাদের প্রয়োগ করতে সুবিধা হবে। ঠিক আছে, জি স্যার। তো ম্যাডাম আজকে গেলাম। জি স্যার, থ্যাংক ইউ। আর তোমরা, আমার মনে হয় এই প্রমাণটা কোনো কোনো সময় কিন্তু আসতে পারে, বিশেষত তিনটা চলক দিয়ে প্রমাণ স্যার ওইটা যেটা আসে, আসে। আপনার দ্বিতীয় চলকটা তো খুবই সহজ, ওইটা আসে না, হ্যাঁ। তবে এই যে ট্রাই যেটা তিনটা আসলে তিনটা চলক দিয়ে আসার সম্ভাবনাটা বেশি, তিনটা চলক দিয়ে আসার কমন সম্ভাবনাটা বেশি। কোশ্চেন, এটা ওদের জন্য ওদের ভালো করে শিখে রাখতে হবে তিনটা চলকেরটা। তোমরা তিনটা চলক দিয়ে এটা লেখো, লিখে আমাকে দিতেও পারো, দেখাইতে পারো।
হ্যাঁ, ওদের কি কোনো আছে, স্যার টেস্টিং আছে? আপনি তো স্যার এবিসি দিয়ে করিয়েছেন, ওরা এক্স ওয়াই জেড দিয়ে করতে হ্যাঁ, পারে। কোনো সমস্যা নেই, এক্স ওয়াই জেড দিয়েও করতে পারো, এটা অল দ্য সেম। হ্যাঁ, তো আমরা আমি করে তো আগেই বলে নিয়েছি নিজেরা চলক যে বুঝে- এবিসি হতে হবে এমন না। সেটা বুঝে একটা স্যারকে দেখাতে পারো। হ্যাঁ স্যার, আমাদের মেসেঞ্জার গ্রুপে ইয়ে আছে, ওদের সাথে লিংক আচ্ছা। আছে, ওরা ক্যাম স্ক্যানার দিয়ে করে পাঠিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আজকে যাই দেখাইতে ম্যাডাম। চাও? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আসসালামু আলাইকুম স্যার।